love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প brought to you by Canadian University of Bangladesh. জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। জীবন গল্প ইজ ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি গল্পই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। তো আজকে আমি কথা বাড়াবো না। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখতে পাবেন। ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেলটি আছে www.youtube.com/dfm904 এবং একই সাথে আমাদের ভিডিও ফরম্যাট যায় www.youtube.com/ilovedhakafm। ওখানে গিয়েও আপনারা দেখতে পাবেন। তো আজকে আমার সঙ্গে যিনি গেস্ট আছেন, চলুন শুরুতেই তার সঙ্গে আমি পরিচিত হই। নামটা একটু বলতে হবে প্রথমে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম জেসমিন। কি নাম? জেসমিন। জেসমিন বেগম। জেসমিন বেগম। বয়স কত আপনার? জন্ম সাল হয়েছে 97 অক্টোবরের 7 তারিখে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার বয়স আমরা বলতে পারি সবকিছু মিলিয়ে 23 বছর, 23 থেকে 24 বছর বয়স। কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমি জন্ম ঢাকাতেই, কিন্তু আমার বাবা মার বাড়ি হয়েছে খুলনা। আপনার গল্পটা আমি জানি এবং অনেকখানি সেন্সিটিভ একটা গল্প। তারপরেও আপনি আজকে এইরকম সোশ্যাল মিডিয়াতে আপনার ফেস দেখিয়ে লোক সম্মুখে আজকের এই গল্পটা বলতে আপনি রাজি হয়েছেন কি? হ্যাঁ, আমি রাজি হয়েছি। এবং আপনার সাথে আমাদের এই গল্প নিয়ে প্রায় 1 বছরের মতো কথা, 1 বছরেরও বেশি। 1 বছর ধরে আপনি এখানে আসছিলেন, আপনাকে আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি। শেষ পর্যন্ত আপনি সমস্ত কিছু জেনে শুনে আজকে এই গল্পটা এখানে লোক সম্মুখে বলতে এসছেন। তো ঠিক আছে, আপনি শুরু করুন যেখান থেকে বলতে চান, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আমি আসলে 1 বছরের বেশি ঘুরতেছি এই কারণেই, কারণ আমি নিরুপায় হয়ে এখানে আসছি। আর আমার গল্পটা যদি বলতে হয় তাহলে আমার পিছন থেকেই যেতে হবে, আমার বাবা মার কাছ থেকে আসতে হবে। ছোটবেলা থেকে আসেন? হ্যাঁ। আমি খুব মধ্য ফ্যামিলির একটা গরিব ঘরের মেয়ে। আমার বাবা মাও খুব অসহায়। আমার বাবা খুব ছোটখাটো একটা চাকরি করে, একটা হোটেলে কাজ করে। আমরা ভাই বোন 5 জন। ছোটবেলা থেকে আমরা অভাব জিনিসটাকে ভোগ করে আসছি। একদম মা বাবার ঘরে যখন থেকে মানে একটু ধরে বুঝ হয়েছে তখন থেকে আমরা কষ্ট কি জিনিসটা পাই আসছি। আর আমাদের একটা কষ্ট ছিল সবচেয়ে বেশি বড়, যেটা আমার বাবা মানে হঠাৎ করে সবসময় নিখোঁজ হয়ে যেত ছোটবেলা থেকেই। আমরা যতটুকু মনে পড়ে, আমার ছোট ভাইটা যখন একদম কোলে, খুব ছোট কোলে কয়েক মাস হয়েছে, তখনের কথাটা আমার মোটামুটি ভালোই মনে আছে। এর আগে থেকে নাকি আম্মুর সাথে আব্বু এরকম করতো। আম্মুর যখন বিয়ের 7 দিন বিয়ের বয়স, তখন থেকে আব্বু এরকম নিখোঁজ হয়ে যেত। এটা নাকি আব্বুর একটা রোগ ধরতে গেলে ছিল, একটা অভ্যাস। মানে হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত ছোট থাকতে, আম্মুর বিয়ের 7 দিন থেকে। কারণ তখনও যে আম্মু চলে যাবে, কারণ আম্মুর তো ঘরে সৎ মা ছিল, তার বাবা মানে মা নেই, বাবা যা মা বলতো তাই করতো। তো এই কারণে আম্মু আর কখনো আলাদা হওয়ার চিন্তা ভাবনা করে না, যে তার তো কোনো মা নেই, সে কার কাছে যাবে। তো আমার মা বাধ্য হয়ে সেইখানেই সংসার করছে আমার বাবার সাথে। তো এইভাবে করতে হতে আমরা 5 ভাই বোন হয়েছি। তো আমার যতটুকু মনে পড়ে, আমার ছোট ভাইটা যখন কোলে ছিল তখন আব্বু একদম নিখোঁজ হয়ে গেছে। আব্বুর আর কোনো খোঁজ খবর ছিল না। 3 বছর আমরা আব্বুকে, 3.5 বছর কোনো কাছেই পাইনি। বাবা কি জিনিস বা বাবা কি বেঁচে আছে কিনা সেটাও আমরা জানতাম না। তো আমার আমার বড় ভাই আমাদের বাবার মতো, তার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না এবং আমার মার ঋণও কখনো শোধ করতে পারবো না। আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে, বাসায় কাজ করে, মানুষের এটা সেটা সবকিছু করে আমাদের। আপনি নিজের চোখে দেখেছেন এগুলা? এই দৃশ্যটা আমার নিজের চোখেই দেখা। আচ্ছা। আমার ছোট ভাইকে যখন কোলে নিয়ে
আমার বাবা চলে যায় একদম ছোট যখন। আমার বাবা ছোট চলে ভাই- যায় বলতে আমার আব্বু আমাদের রেখে রেখে চলে যেত। এটা তো বাবা আমার- ছোট ভাইকে নিয়ে যেত? না না, তাহলে? কোলে, আমার আম্মুর কোলে রেখে আব্বু নিখোঁজ। আচ্ছা, হঠাৎ হঠাৎ নিখোঁজ হতো? আব্বুর এটা আগে থেকে ইয়া ছিল, কিন্তু তো আমার নিখোঁজ যখন হলে যখন ফিরতো তখন জিজ্ঞেস করতে না কোথায় গিয়েছিল, সে কি কিছু অবস্থা? বলতো না, আচ্ছা কিছুই বলতো না। মানে আমি আমার যতটুকু মনে থাকা থেকে বলতাছি, কিন্তু আব্বু জি। তার আগে থেকে চলে যেত। আচ্ছা, তো কোনো কিছু জানতেনও না আপনারা যে কোথায় যাচ্ছে বা কি অবস্থা? বলতো না, মানে কিছু বললে সে চুপচাপ থাকতো, সে চুপচাপ থাকতো। আর আমার দাদির কাছে শুনতাম যে আমার মানে এটা নাকি আগের দিনে মানুষ মানে, এখনকার বর্তমানে যুগে এটা আমরা কেউ মানিও না বা বিশ্বাসও করি না, জিন পড়ি না কি বলে, হুম। কিন্তু এটা ভুল। একটা মানুষ নিজের থেকেই সরে যায়, হুম। তার হয়তো অন্য কোনো সমস্যা ছিল। হুম হুম তো আমার আম্মু তখন থেকে আমাদের ছোট করে বানাতো। হঠাৎ করে 3.5 বছর পরে, তখন আমরা যে ভাই বোন ছিলাম, আমার আম্মু আমাকে কোনো বাসায় দিয়ে দিছে কাজ করার জন্য, আমার আরেক বোনকে কোনো বাসায় কাজ করার জন্য দিছে, এবং সেও কাজ করতেছে। কারণ এতগুলি মানুষকে আমার মার খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না। আচ্ছা বা মামার বাসাও আমরা অনেক কষ্ট করে কাজ করে ভাত খাইছি। হুম। আমার মামা মামিও অনেক দেখছে। হুম। আমার মামা কিছুদিন আগে মারা গেছে, তো আমার ওই মামাও আমাদের অনেক করছে, অনেক দেখছে, জি এতটাই দেখছে যে বলার বাহিরে। তো যখন আমরা একটু বড় হয়েছি তখন আমরা আম্মুর সাথেই দেখা গেছে, আম্মু যেখানে কাজ করতেছে আম্মুর সাথে কাজ করতেছি। আম্মু রেডিমেড অর্ডারি ব্লাউজ, বাচ্চাদের রিমা, এগুলো সেলাই করতো ঘরে বসে মেশিনে। ওই আচ্ছা আমরা আম্মুর সাথে সে কাজ করছি। এমনও দিন দেখছি আমার আম্মু কাজ করতে করতে সেলাই মেশিনের মধ্যে ঘুমায় গেছে, আম্মুর হাতে সুই ঢুকে এখান থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে রক্ত ঝরতেছে। ও এরকমও দেখছি যে আমার মানে মা মা এটা করেই সংসার চালাতো? আমার মা এই কাজ করে আমাদের সংসার কয় ভাই চালাতো। বোন ছিলেন আপনারা? 5 ভাই বোন। 5 ভাই 6 বোন? জন ছিল, একজন মারা গেছে। আপনি বড় সবার? না, আমি বোনের মধ্যে মেঝো। মেঝো? আমার বড় ভাই, তারপর আমার আরেকটা বোন, তারপর সেই বোনের পর একটা ভাই ছিল, তারপর আমি, সে ভাইটাই নাই। হুম। তো ওই সময়গুলো দেখছি। আর আমার আম্মু অনেক সুন্দরী একটা মেয়ে, হুম। এত সুন্দর যে এত গুণের। আমার আম্মু মানুষের নকশি খাতা সেলাই করতো, মানুষের রেডিমেড জামা কাপড় এইসব সেলাই করতো, ফাঁকে ফাঁকে কাজও করতো, মানুষের বাসায় কাজটাও করতো। হুম। তো তারপরে ওইভাবে করতে করতে 3 বছর 3.5 বছরের পরে, মানে আমার ভাইয়া আব্বু চলে যাওয়ার পর আমার ভাইয়ার 8 পরীক্ষা ছিল। ভাইয়া ফাইনাল পরীক্ষা দিতে পারেনি পরীক্ষার ফিসের জন্য। হুম। ভাইয়া পরীক্ষা না দিয়ে স্কুল থেকে নাকি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, টাকা দেওয়া হয় না, বেতন দেওয়া হয়নি। তো ভাইয়া না পেরে আম্মুকে কিছু না বলেই, তখন টেম্পুর সময় ছিল, টেম্পু চলতো, ভাইয়া টেম্পুর হেল্পারি করতে গেছে। কত বছর বয়স তখন ওর আনুমানিক? আমার বড় ভাইয়ার বয়স তখন কত হবে, 12-13। টেম্পুর হেল্পারি করতে হ্যাঁ, গেছে? আর আচ্ছা। আমার বয়স তখন ছিল হয়তো বা 5 বছর, স্কুলে যান 5-6 না? বছর। স্কুলে যাননি? না, ওকে স্কুল তারপর? তখনও যাইনি। ওকে তারপর? তো ভাইয়া টেম্পুর হেল্পারি করতো। হুম। তো ভাইয়া যখন টেম্পুর হেল্পারিতে গেছে, তো ওইখানে একটা ভাইয়া ছিল, নাম ছিল বারেক। হুম। তো ওই ভাইয়াটা বলতেছে কি, তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি হেল্পারির ছেলে। তো ভাইয়া নাকি কান্না করে তার হাত পা ধরছে যে ভাইয়া আমার যেমনি হোক কাজ দিতেই হবে, কাজ না দিলে আমার হবে না, আমার ফ্যামিলি হুম। চলে না। তো ওনার ভাইয়ার কান্নাকাটি দেখে মায়া লাগছে, তো উনি আমার ভাইয়াকে হেল্পারিতে নিচ্ছে। এরপরে গিয়ে আমার আব্বুকে আমরা হয়েছে 3.5 বছর পরে আব্বুকে খুঁজে পাই, আব্বু আসে আচ্ছা 3.5 বছর পরে? 3.5 বছর পরে। হুম। আসার পরে তাকে আমরা পাই মিরপুরে, আমার বাবাকে খুঁজে পাওয়া যায় মিরপুরে 1 নম্বরে। হুম। আমার ভাইয়া তাকে খুঁজে পায়। তো বাবাকে পাওয়ার পরে যেমনি হোক প্রত্যেকটা মেয়ে চায় সংসার টিকানোর জন্য, ভাঙার জন্য না। হুম। তো আমার আব্বু আসার পরে ওই আমার ছোট ভাইটাকে যখন কোলে রেখে গেছে, ওকে আইসা পাইছে হুম। 2 বছরের। হুম। 2 বছরের না, 2 বছর না, 3 বছরের মানে বেশি, কারণ ভাইটাকে কোলে রেখে গেছিল। হুম। তখন আমার ভাইটা কথা বলতে পারে, ভালোই হাঁটতে পারে। হুম, তো হুম। আব্বুকে যখন পাওয়া গেছে, ওই আব্বুর কারণেই আমাদের মিরপুর যাওয়া। আচ্ছা আব্বু মিরপুর বলতেছে যে আমি এখানে থাকবো না, এলাকার সবাই যেহেতু এটা নিয়ে জানাজানি হয়েছে, তুমি কাজ করছো, থাক, যার হয়েছে চল আমরা মিরপুর চলে যাই। হুম। তখন আমরা ওই এলাকা থেকে মিরপুর চলে যাই। আচ্ছা মিরপুর আমরা যাই 2005 সালে। আচ্ছা 2005-এ আমরা মিরপুর চলে যাই। যার পরে ওইখানে আর আমাদের আর কোনো কাজ করতো না, কারণ আব্বু আসলে আমাদের আর কোনো কাজ করতে হতো না। আব্বু যে কাজ করতো, হোটেলে কাজ করতো, তো আমাদের আল্লাহর রহমতে সংসার চলে যেত। ওকে তো কাজ টাজ করতো 5 বছর, মানে 2005-এ যখন আব্বুকে পাওয়া হয়, হুম। 6-এর দিকে আমার বোনের বিয়ে হয়, আচ্ছা আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। ওকে মানে 5-এর শেষের দিক দিয়ে আর কি 6-এর আগে আমার বড় বোনের বিয়ে হয়। ওকে বড় বোনের বিয়ে হওয়ার পরে আমার তখন বয়স 10 বছর পার হয়ে যায়, 10-11 বছর পার হয়ে যায়, হুম। মানে 11 বছরের মাঝামাঝি। তো আমরা যে এলাকায় থাকি ওই এলাকারই যে বাসায় ভাড়া থাকি, সে পাশের বাসায় একটা লোক ছিল, ওনারা আমাকে রাস্তায় খেলতে দেখে পছন্দ করছে, আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাবও দিচ্ছে। তো আমার ভাইয়া যে বাসায় গাড়ি চালাতো, ভাইয়া তো গাড়ি চালানো শিখে গেছে,
ওই বাসায় গাড়ি চালে তো ওনার আবার কোনো সন্তান ছিল না নিজের। আমার আম্মুকে নিজের মেয়ের মতোই দেখতো। তো ওই এলাকার মোটামুটি সবাই জানতো আমরা তার নাতি। আমরা ওনাদের বাসায় ভাড়া ছিলাম। তো যখন আমার জন্য বিয়ের প্রস্তাবটা যায়, তখন ওই নানু বলতেছিল যে তুমি কি ভাবতেছো এটা মাতবরের নাতি? ও তো মাতবরের নাতি না, ও কিন্তু ভাড়াটিয়া এখানে। আচ্ছা। ও কিন্তু মানে দেখতে শুনতে ভালো, সুন্দর, ওরা সব ভাই বোনই সুন্দর, কিন্তু ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না, গরিবের মেয়ে। আচ্ছা, তারপর? তো আমার ওইখান থেকে ওনারা বলতেছে যে না, আমরা তো বাজারে গেছি, বাজার ভাঙাচোরা হলে আমাদের সমস্যা নেই, আমাদের সদাই দরকার। আমাদের বাজার কেমন হলো সেটা আমরা জানি না, আমাদের সদাইটা আগে মেন দরকার। তো আমার আব্বু আম্মুকে এসে অনেক রিকোয়েস্ট করে, প্রস্তাব দেয়, দেখেন আমরা কিছু চাই না, শুধু মেয়েটাই। তখন রোজার মাস ছিল। তো আমার আম্মু বললো যে আমার মেয়ে তো ছোট, আমার মেয়ে তো এখনো সাবালক হয় নাই। আমার আব্বুকেও বললো যে দেখেন আমরা খুব গরিব, আর যখন আমার যার সাথে কাবিনটা হয়েছে আমাদের ঘরে ভাইয়া বসার মতো একটা ভালো একটা মোড়াও ছিল না, আমাদের ঘরে কোনো কিছুই নেই, ঢালা বিছানা মোট কথা আমাদের। এটা কি ঢাকার কথা বলছেন আপনি নাকি? হ্যাঁ, ঢাকাতে ছিলেন তখন আমরা আপনারা? মিরপুরে, আমরা কখনো গ্রামে যাইনি। ওকে। আমরা ঢাকাতেই বড় হয়েছি, জন্ম ঢাকাতে। তারপর? তো যখন বলে, তো ওনারা বলে আমাদের কিচ্ছু লাগবে না, যে 5 জন আসবে আমরা সেই 5 জনকে খাওয়া নিয়ে যাব, এমন কথাও ওনারা বলে। শুধু ওনাদের একটাই চাহিদা, মেয়ে সুন্দর, মেয়ে দেখতে শুনতে ভালো, আমাদের এটাই দরকার। আচ্ছা, আপনার এই বিয়ের যখন আসলো তখন বয়স কত আপনার? আমার তখন বয়স 11 বছর। মাত্র 11 বছর? 11 বছরে, মানে আমি মানে শেষ দিকে, মানে পুরো শেষ হয়নি। মানে ওরা যারা আসছে ওরা শুধু আপনার এই চেহারা দেখে এসছে? যে আমার চেহারা দেখে। আর তখন আপনি পড়াশোনা করেন নাকি পড়াশোনা করার সুযোগ হয়নি? আমি তখন স্কুলে ভর্তি হয়েছি, তখন হিসাবে আমি ক্লাস 6 এ মাত্র পড়ি। ক্লাস 6 এ পড়তেন? হ্যাঁ। তারপর মাত্র 6 এ। যারা বিয়ে নিয়ে এসছে তারা কোথা থেকে এসছে? তারা আশেপাশেই ছিল? তারা এমনি ওদের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর ছিল, কিন্তু ওই এলাকার ওরা স্থানীয় ছিল, এবং আপনাদেরকে চিনতো আগে? আমাদের চিনতো, যে আমরা ভাড়াটিয়া সেটা চিনতো। ওকে, তারপর? কারণ আমি তো সারাক্ষণ রাস্তায় খেলতাম। তো ওনারা যখন ইয়ে করছে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে আমি একসময় মামা ডাকতাম, তার মাকে আমি নানি ডাকতাম। উনি আমাকে ওই বড় হওয়ার পর ওই তখনই দেখছে। দেখার পরে বলতেছে যে এই মেয়েটা কে রে? ওর বোনের সাথে, ফুফাতো বোনের সাথে আমি খেলতাম। বলছে মালিহা এটা কে রে? বলতেছে এটা তো জেসমিন, ওই পাশের বাসায় থাকে ওরা। বলতেছে কি মেয়েটা কি করে? বলতেছে ও ওইখানে সরকারি স্কুলে পড়ে, আমার সাথে মেয়ে খেলতে আসে। তখন রোজার মাস ছিল। আচ্ছা। তো আমাকে দেখছে ইফতারির 2-3 ঘন্টা আগে, সে আমাকে দেখছে। আচ্ছা। দেখার পরে তারা ইফতারির পরপরই তারা চলে আসতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আসার পরে আমার মা বাবাকে অনেক রিকোয়েস্ট করলো, যেদিন দেখছে সেদিন কথা বলছে, তারপর দিন আমার গায়ে হলুদ হয়েছে। আমার বাবা মাকে তারা এক পর্যায়ে, আর আমার বাবা মা ভাবছে যে আমরা গরিব, এত বড় লোক জায়গা থেকে আসতে, নিজের থেকে মেয়ে নিতে চাচ্ছে, তো একদিন সময় চেয়েছে, তারা সেটাও দেয়নি। তারপর দিন গায়ে হলুদ করছে, তারপর দিন কাবিন করছে ওনারা। বুঝতেন 11 বছর বয়সী বিয়ে কি জিনিস? কতটুকু বুঝতেন? আমাকে ওনারা পার্লারে সাজাইতে নিচ্ছে। আমি এই যে পাশে যে খেলতাম গলিতে, আমাকে ওই গলিতে কয়েকটা আন্টি ছিল, অনেক আদর করতো, আমাকে বলতো ললনা সুন্দরী বলতো। ওনারা আমাকে আদর করে ললনা সুন্দরী বলতো। আর একটু দুষ্ট টাইপের, মানে খেলাধুলার প্রতি আমার নেশা অনেক বেশি ছিল, আর চুলগুলি একটু বড় ছিল তো যার কারণে। তো তারপরে গিয়ে ওনারা আমাকে, আমাদের তো পার্লার সাজার মতো কোনো সামর্থ্য নেই। যেমন আমার বড় বোনের বিয়ে একটা সুতি কাপড় পরে, নর্মাল কোনো বিয়ের লাল বেনারসি শাড়িও না, একটা সস্তা কাপড়ে আমার বড় বোনের বিয়ে হয়েছে, তখন একটু দেখছি। আর আমাকে তারা সুন্দর দামি শাড়ি দিচ্ছে, সিটি গোল্ডের জিনিসপত্রই দিচ্ছে, বা স্বর্ণের জিনিস যেটাই দিচ্ছে। আপনার ওই যার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল ওনার বয়স কত ছিল? উনি আমার থেকে 22 বছর না 23 বছরের বড় ছিল। প্রথম বিয়ে ছিল আপনার? প্রথম যে কাবিনের বিয়েটা ছিল। 22 বছর 25 বছরের বড় আপনার থেকে, আর আপনার তখন 10-11 বছর বয়স? না, আমার 11 বছর শেষের দিকটা। 12 বছরে পড়তে যাচ্ছেন? হ্যাঁ, পড়তে যাচ্ছি। তো আপনাকে পার্লারে নিয়ে যাচ্ছে সাজানোর জন্য? ওনাদের নিজস্বই পার্লার আছে। ওনাদের নিজস্ব পার্লার ছিল? ওনাদের অনেকগুলো নিজস্ব মিরপুরে পার্লার ছিল। ও আচ্ছা। তারপর? তো তারপরে যখন ওনারা পার্লার সাজে, আমি তো কখনো পার্লারে সাজি নেই, আমার জন্য এটা পুতুলের মতো সাজ। আমি হলুদের দিনও ওনারা সাজাইছে, আমি সেটা তো অনেক খুশি ছিলাম, ফুল টুল দিয়ে। আমার বিয়ের মিষ্টি আমি নিজেই চেয়ে চেয়ে খাচ্ছি। তারপর যেদিন আমার কাবিন হয় সেদিন আমি পাশের বাসা আন্টিকে যা বলছি, পুতুল আন্টি দেখেন আমি আজকে আরো সুন্দর ললনা সুন্দরী হয়ে আসছি, দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে। সাজলেন, সাজার পরে থাকে না মেয়েদের তো সাজার প্রতি একটা আলাদা ন্যাক থাকে, দেখা নিজেকে আয়না যখন দেখতেছিলেন বউ হিসেবে সাজার পরে? হ্যাঁ, আয়নাতে দেখে তো নিজের প্রতি নিজে অবাক হচ্ছিলাম যে আমি এত সুন্দর, বা আমি এত পুতুলের মতো লাগতেছে, আমাকে আমি চিনতে পাইনি। বাট বিয়ে কি জিনিস সেটা আপনি বুঝতেন না? বিয়ে কি জিনিস আমি নিজেই বুঝিনি। আচ্ছা। তারপর বিয়েটা কি? তো তারপরে গিয়ে আমার কাবিন হলো 2007 সাল আগস্টের 28 তারিখ আমার কাবিন হয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন জীবন গল্প
ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সবার জন্য যে কথাটি বলতে চাই, ডিজিটাল হাইটেক স্মার্ট এডুকেশনের প্রাণকেন্দ্র ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাচ্ছেন নর্থ আমেরিকান শিক্ষা ব্যবস্থা। ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টেট অব দ্য আর্ট ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, টিউটোরিয়াল বেসড এডুকেশন, ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, বিদেশি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, লাইব্রেরি, সুবিশাল লাউঞ্জ এবং ইনডোর গেমসের ব্যবস্থা। বিবিএ, সিএসসি, ট্রিপলি, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, ইংলিশ, এলএলবি, ফিল্ম অ্যান্ড টিভি, এমবিএ, ইএমবিএ তে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন। প্লট খ 201/1, প্রগতি সরণি, ঢাকা। ফোন করুন 01707-070-280 অথবা 01707-070-281 অথবা 01707-070-283 এই নম্বরে। এছাড়া আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.cub.edu.bd এই অ্যাড্রেসে। আর যেটা আমরা বলি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও গল্পে ফিরছি। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my Stays of Reality. Stay tuned. Sunday and Wednesday with me, Archie Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা আবারও ফিরে যাচ্ছি আলাপনে। তো কাবিন হওয়ার পরে, ওই দিন তো কাবিন হলো, তো ওনারা কাবিনের পর দিয়ে না আমাকে যখন কাজী লিখতেছে কবুল বলবে, আমার আম্মু নিচে মানে মেহমান আসছে, সবাই খাওয়া দাওয়া দিচ্ছে, আব্বু নিচে দাঁড়াচ্ছে কে কে আসবে। তো ওনারা বলতেছে তাতেই করেন ইফতারির আগে বিয়ে পড়াবো, ইফতারির আগে বিয়ে পড়াবো। তা আম্মু ওরা বলছিল কি ইফতারির পরে একবারে ঠান্ডা মাথায় বিয়েটা পড়ে। তো ওনারা খুব তাড়াতাড়ি করতেছিল। ওনাদের বাসায় হয়েছে, আমাদের বাসাও না কাবিন হয় না, ওনাদের ফ্ল্যাটে ওনাদের বিল্ডিং এ নিয়ে কাবিন করেছে। কারণ আমাদের বাসা তো সুন্দর না, আমাদের বাসা তো মানুষ আসতে পারবে না, মেহমান আসতে পারবে না, এই জন্য। তো আমার আম্মু সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে, কাজ টাজ করতেছে। এর মধ্যে আমার ভাইয়া বসা ছিল আর আমার বড় বোনের ভাসুর বসা ছিল। তো ওর মধ্যে ওনারা বলতেছে কি আমার বাবার নাম, আমার মায়ের নাম, সবার নাম নিচ্ছে, লিখতেছে। তো আমাকে কবুল বলতে বলছে। আমাকে কিন্তু আমার একবার মামি আর আমার নানি শিখা দিছিল, তোর যদি কবুল বলতে বলে তুই কখনই কবুল বলবি না, চুপচাপ থাকবি। অনেকক্ষণ পরে আমরা যখন বারবার তোরে বলবো বল বল বল, তারপর তুই বলবি। কিন্তু আমি আর সেই জিনিসটা বুঝিনি। আমাকে যখন কাজী বলতেছে বলো মা বিসমিল্লাহ কবুল, আমি বলছি হ্যাঁ কবুল কবুল কবুল, একসাথেই বলে দিছি কতবার, মানে হিসাব ছাড়াই। আমার এতটুকু মনে পড়ে। দেখেছেন না যার সঙ্গে বিয়ে হচ্ছিল আপনার? তাকে তো আমি ছাদে খেলার সময় দেখছি, কিন্তু ওভাবে কখনো বড় ভাই হিসেবে জানতেন নাকি? মামা হিসেবে জানতাম। তার মাকে আমি নানি ডাকতাম। আর আমার যে আগে সংসারের যে ইয়া ছিল, মানে আমার যে হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে, ওনার যে বড় বোন ছিল, সেই বড় বোন যে আমার ননা সার্কি সম্পর্কে, সে আমার মারও 2-3 বছরের বড় ছিল। এরপরে গিয়ে আমার আম্মু এসে বলতেছে কি যে আসেন আমরা বিয়ে পড়া ফেলে আপা। আমার ফুপুসা সেই নাম ধরে বলতেছে যে আসেন আমরা বিয়ে পড়া ফেলে। তো আমার ফুপুসাই বলছে আল্লাহ বিয়ে তো হয়ে গেছে। আমি কান্না করতেছি, না না আমার তো বিয়ে হয় না, আমার তো বিয়ে হয়নি, আমার বিয়ে করাইবা না। আমার ভিতর ধারণা ছিল যেমন টিভিতে নাটক বা ছবি দেখতাম যে হিন্দুরা ঘুরে যে এই আগুন রেখা, ওইভাবেই বিয়ে। আমার চিন্তা ধারণা ওইভাবে মানুষের বিয়ে হয়। বাবা বিয়ে কি জিনিসটা আমি অতটা বুঝিনি, ওইটা টিভিতে দেখে বিয়ে, ওইটাই বিয়ে। যে না আমার তো বিয়েই হয়নি, আম্মু আমার বিয়ে দেয়নি। কবুল কবুল বলার পরে হ্যাঁ আমার কিন্তু বিয়ে হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে। পরে ওনারা বলতেছে কি এই যে ছবি তুলছি, দেখো দেখো ক্যামেরা দিয়ে ছবি তুলছি। তো আমার যার সাথে বিয়ে হয়েছে তার একটা ফোন ছিল, কলমালা ফোন, টাচ ফোন বড়। তো ওই ফোনে উনি ভিডিও করছে, ছবিগুলো দেখাইতেছে। আমি টাকা থেকে হাসতেছি, কিন্তু উনি যে আমার স্বামী বা উনি যে কি, আমি তখন তাকে মামা আমাকে ডাকতেছি। আমার সাথে ওনার সাথে যে বিয়ে হয়েছে, তারপরে আমি বুঝতেছি না যে উনি আমার স্বামী।
বলছে মামা এইটা এটা এটা আমার বিয়ের ইয়া। তো উনি বলছে কি, মামা বললো না, তুমি আমাকে তুমি করে বলো, আমি তোমার হাজব্যান্ড। ওকে। তখন আমি মানে একটু চুপ হয়ে গেছিলাম। এরপরে গিয়ে ওনারা আর কি আমাকে বলতেছে, আমার আম্মাকে, আম্মু বলছে তাহলে আমরা ওরে নিয়ে যাই। বলছে না, দেখেন যেহেতু কাবিন হয়েছে, ছেলে মেয়ে একটু একসাথেই থাকুক। আম্মু বলছে না, আপনারা তো বলছিলেন যে মেয়ে সাবলোক না হওয়া পর্যন্ত আপনারা ছেলে মেয়েকে এক জায়গায় করবেন না। বলছে ও তাকে মামা ডাকতো, ওর তো একটু ফ্রি হওয়ার দরকার আছে, একটু থাকুক, কথা টথা বলুক, রাতে আমাদের সাথেই থাকুক, তারপরে আমি তারপর দিন নিয়ে দিয়ে আসবো নি। পরে আম্মু আব্বু মানে চুপচাপ থেকে পরে আমার নানি বলতেছে কি যে না ঠিকই আছে, রেখেই যা, কারণ থাকার দরকার আছে, বোঝার দরকার আছে যে ও এখন আরেক বাড়ির বউ, এই কাজটা। তো আমার শ্বশুর বাড়িটা ছিল রাস্তার এই পারে, ছিল আমার শ্বশুর বাড়ি, এক গলির পরে আর কি আমাদের বাসা। মানে আবার চাইলে ভিতর দিয়ে আরেকটা গলি আসতে যাওয়া যেত, বলা যায় এই পারের ওই পার। এরপরে গিয়ে রাতে যে কাহিনীটা, ওনারা অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে ঘর সাজাইছে, রুম সাজাইছে, আমাকে নিচ্ছে, আমি নিজের ঘরে নিজে ফুল টুল নিয়ে টেটুটে নিয়ে খেলতেছি, আমি নিজেই ওইটা যে আমার ঘর। তো ওনাকে দেখে আমি খুব ভয় পাইতাম, আমি বিয়ের আগের থেকে ওই মামাকে দেখলে ভয় পাইতাম, কারণ সে তো পলিটিক্স করতো, রাজনীতি করতো, তাকে আমি খুব ভয় পাইতাম। তার চোখ অল টাইম লাল থাকতো, আর খুব ফর্সা মানুষ তো। লম্বা, লাল কেন থাকতো এটা বুঝতেন না? না, আমি ওটা কখনোই বুঝতাম না। আচ্ছা, তারপর ওনাকে যখন ওই রুমে দেখছি না, আমি ভয় চুপচাপ হয়ে গেছি। উনি না গুন্ডা, ওনাকে না সবাই ভয় পায়, এলাকার সবাই ওনাকে নাম ধরে যেটা বলে। উনি এই ঘরে কেন, উনি কি আমার সত্যি তেল স্বামী? উনি তখন বললো উনি আমার হাজবেন্ড। ওই জিনিসটা আমার ভিতরে ভয় কাজ করছে। তো তখন থেকে তার ভিতর থেকে আমার একটা দূরত্ব, সে যে আমার স্বামী সেটা আমি কখনোই মানতে পারতাম না, ভয় পাইতাম। আচ্ছা, তারপরে ওই দিন ওই ঘরে আমাকে কোনোভাবেই দিতে পারেনি। যতবারই দেয় হয় খাটের নিচে পলাই, এই রুম দিয়ে ঢোকাচ্ছে, ওই পাশ দিয়ে বারিন্দা দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার সারাটা রাত এভাবেই গেছে। মানে কোনোভাবে আমি কান্নাকাটি করতেছি, চিগলাইতে আসছি। পরে আমার যে ফুপু শাশু ছিল উনি বলতেছে ঠিক আছে থাক, ও আমার সাথে ঘুমাক, আমি পরে তোকে ইয়ে করে দিবনি। রাতে তো খাওয়া দাওয়া করলাম ওনাদের সাথে সবাই একসাথে। খাওয়াটার পরে ছবি তুললো, আমাকে জোর করে উনি নিয়ে নেওয়ার ছবি তুললো, আমার হাজবেন্ডের সাথে ছবি তুললো। পরে এক পর্যায়ে যেহেতু কেউ নাই আমার বাবা মা এখানে, আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এটা আমাকে বুঝতেই হচ্ছে, শ্বশুর বাড়িতে চলে গেছেন। হ্যাঁ, তখন ছবি তুললো, ছবি তুলছি, ওনাদের সাথে আছি, কিন্তু ওনার সাথে আমি ওরকম ভাবে কথা বলছি না। উনি আমার শরীরে হাত রেখে ছবি তুলছে, আমি তারপর ভয় পাচ্ছি, শুধু ভয়ে ওখানে ছবি তোলা। এরপরে গিয়ে সকাল মানে রাতে যখন আমার ফুপুর সাথে শাশুর সাথে ঘুমাইলাম, মাঝরাতে তখন 4টা বা 3:30 বাজে, হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখি যে না উনি ওই রুমে আমাদের সাথে একসাথে শুয়ে আসছে। আচ্ছা, তো যাক, তখন ওই মুহূর্তে তখন দিয়ে ওইটা বসে বসে কান্না করতেছি যে আমি মনে আর বাবা মার কাছে যেতে পারবো না। এত বড় লোক বাড়ি, এত সুন্দর ঘর বাড়ি, কিন্তু কোনোটাই আমার ভালো লাগতেছে না, আমার নিজের মতো মনে হচ্ছে না। যতটা আমার ভাঙা ঘর বা খুব ছোট বাচ্চা যেসব অনুভূতিগুলো আসে, রাইট, হ্যাঁ, আমার ফ্যামিলিটাই আমার কাছে বেস্ট। তো আমি ভাবতেছি কখন সকাল হবে, কখন আমি বাসায় যাব, কারণ আমি এই বাসা তো চিনি আর আমাদের বাসাও চিনি। করতে যখন সকালে ফজরে আজান দিল, আমি বসে রয়েছি। একবার লুকায়, ওনারা সবাই ঘুমে, কেউ জানেই না, আমি দৌড় দিয়ে যা দেখে আসছি। ওনার বাসা ছিল 3তলা, তো ওনার 3তলা থাকতো। দৌড়া যা দেখছি কেচি গেট খুলছে কিনা, দেখছি না, কেচি গেট খুলে নেয় অত ভোরে। আবার দৌড়া চলে আসছে, এসে খাটের নিচে লুকায় আসছি, বসে আসছি। এরপরে যখন সকালবেলা 6টা বাজে, আমি তখন ওই মুহূর্তে বাসা থেকে চলে আমাদের বাসা চলে যাই। গেট টেট খুলে আমি আমাদের বাসা চলে গেছি। আমি আমাদের বাসা যা ঘুমা, আম্মু বলতেছে তুমি এত সকালে, আমি ওনারা আমার পাঠা দিচ্ছে, ওনারা বলছে তুমি বাসা যাও। আমি এই জন্য বাসায় এসে পড়ছি। তা আম্মু ভাবছে যে ওরা যখন সত্যি বলছে, তো আমি বাসা যা ঘুমায় রয়েছি। এদিক দিয়ে ওনারা খুঁজতেছে বাসায়, আর আমাদের তো ফোন নেই যে আমাদের বাসায় ফোন দিবে, মোবাইল টোবাইল কিছুই নেই যে ফোন দিবে। তো ওনারা খুঁজতেছে অনেকক্ষণ পর ওনাদের বাসায় কাজের মেয়েকে পাঠাইছে। পাঠায় যায় বলতে জেসমিন কি বাসায় গেছে, বলে হ্যাঁ, ও তো কোন সকালে এসে ঘুমা রয়েছে, আপনার ওরা নাকি পাঠা দিচ্ছে ওর ফুপু শাশুড়ি। বলছে দেখছেন, আরে সবাই ম্যাডামরা খুঁজতেছে, ওরে কেউ পাইতেছে না। ওরা আম্মু মারে বকা দিল, 2টা থাপ্পড় দিল, যে তুমি এখন বড় হয়েছো, তোমার বিয়ে হয়েছে, তুমি তো যখন তখন চাইলে আসতে পারবে না, আসলে কে তোমাকে নিয়ে ওনারা সংসার করবে, তুমি তো মেয়ে মানুষ, তোমার কপাল দোষে এখানে বিয়ে হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে। আম্মু বোঝাইলো, আম্মুর মতো করে আম্মু বুঝাইলো যে এখন ওইটাই তোমার আসল বাড়ি, ওখানে সুখ হোক দুঃখ হোক তোমার এখানে ভাগযোগ করে থাকতে হবে, আর তোমার কপাল ভালো যে তুমি এমন ফ্যামিলির একটা বউ হইছো। এগুলো যেটা বোঝায় আর কি, বেশি দিন তো না, তুমি কয়দিন থাকো, তোমাকে পরে উঠা
দেওয়া যখন হবে তখন হুম। এই কয়দিন ওইখানে যা থাকো। পরে আবার আম্মু নিয়ে দিয়ে আসতে। ওনারা সেদিন ওনাদের বাসায় অনেক মানে পার্টির আয়োজন করছে, লোকজন আসতে, বউ দেখছে, হুম। সবাই বলতেছে না বউ অনেক সুন্দর হয়েছে। হুম। সবাই নাম ধরে ধরে বলতেছে ওর বউটা অনেক সুন্দর, ভালো হয়েছে, হুম। কিন্তু অনেক ছোট, বয়স ছোট। বলছে হ্যাঁ ঠিক হয়ে 6 এ যাবে। পড়তেন তখন আপনি? হ্যাঁ। এরপরে যেটা হয়েছে, আমাকে আমার বাবার বাসায় দিয়ে গেছে। 3-4 মাস পরে ওনারা ঘুরতে যাবে। ওনার সাথে ঘুরতে যাওয়া অবস্থায় যখন ঘুরতে গেছি, আমার অলরেডি তখন বাচ্চা কনসেপ্ট করছে, আচ্ছা। যেটা আমি বুঝতে পারিনি যে আমার গর্ভে বাচ্চা। হুম। তো আমার যখন বিয়েটা হয়েছে, আমার ফুপু শাশুড়ি, আমার চাচা শ্বশুর এরা জানতো। হুম। কিন্তু এরা আবার কি করছে, আমরা গরিব বলে ছেলের মা বাবা মানে বাবা তো নেই, মা মানবে না বিধায় আমার বড় ভাসুর, আমার ফুপু শাশুড়ি, আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িকে জানায় নাই বিয়ের কথাটা। আমার শাশুড়ি নাকি জানতো না আমার বিয়ের কথাটা, আচ্ছা। কারণ সে তো গরিবের মেয়ে নিবে না। ও কিন্তু আমার যে বড় ভাসুর সে খুব ভালো ছিল। ওকে। এবং সে সেটা মানতো না বলেই সে ইনফর্ম ছিল না। হ্যাঁ, কিন্তু আমরা জানতাম না যে আমার শাশুড়ি না, আমার মার সামনে অন্য একজনকে ফেস করেছে, এটা শাশুড়ি, ও ছেলের মা। ভয়ঙ্করতম কাজ। তো তখন আর কি যখন আমার বাবু পেটে আসতে, আমার বাচ্চা নাকি হুম। 2-3 মাস মানে বাচ্চা পেটে, আমি তো বুঝি না একটা মেয়ে অসুস্থ হলে যে জিনিস সেটাও তো আমি বুঝতাম না। হুম, হুম, হুম। তা আমি খুব বমি করতাম, মাথা ঘুরে কিছু খাইতে পারতাম না, মানে আমার কাছে খুব খারাপ লাগতো। হুম। তা আম্মু এই জিনিসটা নিয়ে খালি বলতো কি হঠাৎ করে এমন করতেছে কেন, আর শুকা যাচ্ছি, কালো হয়ে যাচ্ছি। হুম। তখন আমার আম্মু, আমার বড় বোন বলতেছে কি মা আম্মু ওর কি বাচ্চা টাচ্চা পেটে আসলো নাকি? আর আম্মু বলতেছে ওর বাচ্চা পেটে আসলে তো বুঝতাম, বা আম্মু আমাকে জিজ্ঞেস তোমার কি এরকম কখনো হয়েছে? আমি কি জানি, আমি জানি না, আমি সেটা বুঝতে পারিনি। হুম। এরপরে গিয়ে আমার মা আমাকে একটা ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার দেখানোর পরে ওখানে প্রস্তাব পরীক্ষা দিল, কয়েকটা পরীক্ষা দিল। এই রিপোর্টগুলো আনতে গেল আমার হাজবেন্ড। হুম। উনি আমাকে নিয়ে গেল সাথে করে। রিপোর্টগুলো আনতে যাওয়ার পরে বলতেছে ওনার তো বাচ্চা পেটে, উনি তো ওনার 3 মাস শেষ পর্যায়ে, বাচ্চা 4 মাসে পড়বে। তো এই কথা শোনার পর উনি খুব খুশি হয়। হুম। উনি খুশি হয়ে ওনাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যায়, বিক্রমপুরে। আচ্ছা। উনি আমাকে বিক্রমপুরে নিয়ে যাবে। এই ফার্স্ট আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা। তো আমার শ্বশুরবাড়িতে যখন যাব তখন আমি খুব কান্নাকাটি করতেছি। এতদিন তো আমার ফুপু শাশুড়ি, চাচা শ্বশুর বাড়ি আমি জানতাম এটাই আমার শ্বশুর বাড়ি। হুম। তো যখন সে বললো যে দেখো তোমাকে তো আমার মার কাছে কখনো নিয়ে নেই, তোমাকে চলো আজকে আমার মার কাছে নিয়ে যাবো। বলছে ওই যে আপনার, ওইটা আমার ফুপু আম্মা, হুম। ওইটা আমার আরেকটা ফুপু আম্মা। আচ্ছা। এরপরে গিয়ে উনি যখন নিয়ে যাবে আমি ভয় পেতেছিলাম, যেমন না যেমন অনেক কান্নাকাটি করতেছি। আমার ছোট বোন আর হুম। মামাতো বোনকে নিয়ে যাই, হুম। আমরা একসাথে বিক্রমপুর যাই। আচ্ছা। ভাইয়া যেদিন যাই সেদিন আমাদের যাইতে যেতে রাত, মানে আমরা বিকালবেলা রওনা হয়েছি, তো শীতের দিন ছিল। হুম। এটা 2008-এ পড়ে যায় কাহিনীটা। আমরা গিয়ে ওখানে গিয়ে পৌঁছাই সন্ধ্যার সময়। তো ওই অবস্থা দেখে সে আমার মামি শাশুড়ি বাসায়, আমার আরেকটা ফুপু শাশুড়ি বাসায়, যে কিনা মুক্তিযোদ্ধা, তার হুম। ফ্যামিলি, হুম। তাদের বাসায় নিয়ে উঠায়। তাদের আচ্ছা। বাসায় রাখার পরে ওনারা বলতেছে মাশাল্লাহ তুই তো বউ অনেক সুন্দর আনছে, আমাদের সবার বউ পছন্দ, মানে সবাই আমাকে অনেক আদর করতেছে। বলছে তোর মাকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের, তুই হিসাবে ছেলের বউ আমরা ভালো পাইছি, হুম। হাসি খুশি মিশুক। তো ওই রাত্রটুকু ওখান থেকে সকালবেলা আমাকে নিয়ে গেল ওনাদের গ্রামে বাড়ি। প্রথম যে এক গ্রামে রাত্রে থাকলাম, তারপর দিন সকালবেলা ওই গ্রামে গেলাম, আমার শ্বশুরবাড়ির গ্রামে। হুম। তো যাওয়ার পরে ওই জোগানিয়া গ্রামে যাওয়ার পরে ওখানে আর কি ওনারা বউ দেখে আমার শাশুড়ি বলতেছে খালি কি চামড়া ধলাই আনছিস, কোনো টাকা পয়সা আনিস নাই, বউর সাথে কিছু দেয় নাই। উনি আমার কানে হাত দিচ্ছে, গলায় হাত দিচ্ছে, হাতে হাত দিচ্ছে। শাশুড়ি? হ্যাঁ, শূন্যের কিছু নেই। হ্যাঁ। তখন আমি বলতেছি কি আল্লাহ, উনাকে তো দেখছিলাম ওই নানুর বাসায়, হুম। 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 তাহলে উনিও তো আমাদের নানি হইতো। আর উনি খুব বয়স্ক ছিল, উনিও হয়েছে রাজনীতিকের সাথে, উনি গ্রামের আর কি মেম্বার নাকি বলে যে ওসবে দাঁড়াইছিল। উনি সবসময় কুচিদার শাড়ি পরতো, ওনার গলায় মোবাইল ব্যাগ থাকতো, মানে খুব শৌখিন, বয়স হয়েছে কিন্তু উনি খুব শৌখিন ছিল। হুম। আর আগের দিনই নাকি মেট্রিক পাস, ওনার যুদ্ধের অনেক আগে তার 3 সন্তান হয়েছে। হুম। তো উনি আমার গলায় কানে হাত দিয়ে বলতেছে তোমার বাবা মা কিছু দেয় নাই, তোমার বাপ কি করে? আমি বলছি আমার বাবা হোটেলে কাজ করে। ওইটা ওকে। শুনে সে আরো রাগ হয়ে গেছে। ওই মুহূর্তে ওনারা কি করলো, মা ছেলে ঝগড়া করতেছে। হুম। আমার আরেক ভাসুর, আমার আরেক দেবররা, 2 দেবর মিলে ঝগড়া করতেছে, তারা ঝগড়া করতেছিল। ওকে। তারা ঝগড়া করতে করতে আমার যে বড় মানে যে ভাসুরের বউ যে ছিল, আমার সেই বড় ভাসুরের বউ আর আমার আরেক ভাসুরের বউ, তারা মিলে রান্না বান্না করতেছে, বউকে যেটা খাওয়ানোর ওকে। মিষ্টি টিষ্টি সব বানাচ্ছে। তো তখন বাজে সকাল 10টার দিকে।
তো ওই মুহূর্তে কি হয়েছে, তারা 2 ভাই মারামারি, 3 ভাই মিলে ঝগড়া কথা কাটাকাটি করতে একটা মারামারি, অনেক পর্যায়ে দেখি যে দা বটি নিয়ে মারামারি হচ্ছে। আমি আমার 2 বোন রুমে। কতক্ষণ পরে আমি মানে মারামারি যখন, সে তো আমার স্বামী, তার সাথে আমি যেহেতু সংসার করছি প্রায় 1 বছরের মতো সময় হয়ে আসতেছে কাছাকাছি, তো ওনার সাথে ঝগড়া লাগছে দেখে আমি একটু বাইরে এসে দরজার সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার যে আরেক ভাসুর, মানে মেজো ভাসুর যাকে বলে, সে এসে আমার মুখে ভাষা একটা খারাপ করে একটা গালি দিয়ে আমার চুলটা টাইনা ধরে। আচ্ছা, এইটার আগে মার, একটা গালি দিয়ে বলতেছে এটার আগে মার, ভাষা খারাপ করে এটার আগে মার, এটার বাপ মা এটার কথা দিচ্ছে। উনি আমার চুল টাইনা না ধইরা উনি কি করলো বলছে, মানে অনেক বাজে ভাষায় গালাগালি করছে, ওকে আগে মার, চামড়া ধলা তো গেছে এটা সেটা করতে গছা দিচ্ছে, এভাবে বলে উনি ইয়া করলো। ভাইয়া কখনো যুদ্ধ কি জিনিস দেখি নেই, শুনছি শুধু মুক্তিযোদ্ধা নাকি অনেক কষ্ট, কিন্তু সেই দিনের যুদ্ধটা মনে হয় কি আমার জীবনে অনেক বড় একটা যুদ্ধ ছিল। সেই দিন ওই মুহূর্তে আমাকে মারলো, আমার 2 বোনকে মারলো, আর সে মায়ের কি ওরা ধরা মায়ের। ওহো, কে গায়ে তুল আপনার? এটা আমার ভাসুর, আমার দেবর। আপনার জামাই ছিল না ওখানে? ওনাকেও মারছে। মিথ্যা তো কেন বলবো, উনি খুব মানে যতটুকু সাধ্য উনি ইয়া করতে, ওনাকেও মারছে। উনি বলছে আমি যদি গরিব মেয়ে কিনে সংসার করে ভাত খেতে হবে, তোদের সমস্যা কি, আমি তোকে নিয়ে ভাত খাবো। এই নিয়ে ওনারা ভাইরা মারামারি করছে। কিন্তু আমি যে প্রথম দিন, তার আগের দিন যেই আমার ফুপু শাশুড়ি আর মামি শাশুড়ির বাসায় উঠছিলাম, তারা সেই খবরটা পেয়ে তাদের গ্রাম থেকে লোকজন নিয়ে আসতে, আইসা ওনারা আমাকে, আমার শ্বশুর বাড়ির সাথে 2 পক্ষ মারামারি লেগে ঝগড়া লাগা, দা বঠি মানে কাছি টাচি একজন আরেকজনকে কোপাকুপি মারামারি, এই এমনকি মেয়েরাও ওনা কোমরে বাইন্ধা মারামারি করতেছে। তখন আমার ওই যে ফুপু শাশুড়ির মেয়ে আপু, ওই আপুটার নাম আমি বলতে চাচ্ছি না, আপুটা যেহেতু পলিটিক্স, ওই আপুটা আসছে। ওই আপুটা এসে উনি আমার ননদ হয় সম্পর্কে, তো বড় আমার বয়সে। ওই আপুটা আমাকে এসে ধরে, আমার বোনকে ধরে আমার দাদি শাশুড়ি ঘরে নিয়ে দরজা বন্ধ করে বলছে তোর এই ঘরতে বের হবি না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সবার জন্য যে কথাটি বলতে চাই, ডিজিটাল হাইটেক স্মার্ট এডুকেশনের প্রাণকেন্দ্র ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাচ্ছেন নর্থ আমেরিকান শিক্ষা ব্যবস্থা। ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টেট অব দ্য আর্ট ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, টিউটোরিয়াল বেসড এডুকেশন, ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, বিদেশি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, লাইব্রেরি, সুবিশাল লাউঞ্জ এবং ইনডোর গেমসের ব্যবস্থা। বিবিএ, সিএসসি, ট্রিপলি, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, ইংলিশ, এলএলবি, ফিল্ম অ্যান্ড টিভি, এমবিএ, ইএমবিএ তে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন। প্লট খ 201/1 প্রগতি সরণি, ঢাকা। ফোন করুন 01707-070-280 অথবা 01707-070-281 অথবা 01707-070-283 এই নম্বরে। এছাড়া আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.cub.edu.bd এই অ্যাড্রেসে। আর যেটা আমরা বলি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার গল্পে ফিরছি। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my Stays of Reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা আবারও ফিরে যাচ্ছি আলাপনে। এরপরে গিয়ে ওই মারামারি হইলো, তো মারামারির শেষ পর্যায়ে যেটা দাঁড়াইলো, বলছে মা ওর বাচ্চা পেটে। তো উনি বললো কি, ঠিক আছে তুই গরিবের মেয়ে বিয়ে করছিস, এটা আমি মানতে পারতেছেন, তারপর মেনে নিবে, পেটে বাচ্চা যেহেতু। তোর বোর যদি মেয়ে হয় তাহলে আমি আমার ঘরে জায়গা দিব না, তুই ওর তালাক দিবি।
আর যদি তোর বউর ছেলে হয় তাহলে আমি তোর বউকে মেনে নিব। তো বললো যে ঠিক আছে দেখা যাক। তো বলে না যার কেউ নেই তার আল্লাহ অবশ্যই থাকে। জি। আমার আল্লাহ পাক দুইটাই দিছে একসাথে, একটা ছেলে একটা মেয়ে একসাথেই দিছে আল্লাহ পাক। তো ওই সময় আর কি মারামারি হওয়ার পরে তো প্রায় মা ছেলের ভিতরে ঝগড়া খাই যা হইতেই থাকতো এই যৌতুক নিয়ে। আমার বাবা মা কিছু দেয় না, এটা না সেটা না। ভাইয়া কোনো একটা ফল খাইতে গেছি, বলতো তোর বাবার বাড়ি থেকে এই ফলটা আসছে, মুখের সামনে থেকে সেই ফলটা নিয়ে যেত, খাইতে পারতাম না। ওহো। কোনো পিঠার সিজনে আমার দুই ভাসুরের বাসা থেকে পিঠা আসতেছে, তাদের বাবা মার আছে, আমার বাবার নাই। আমার বাবা তো গরিব, আমরা নিজেই তো একটা ভালো আম কাঁঠাল কিনা খাইতে পারি না। আমার মনে পড়ে আমার ওই বাচ্চাটা, কারণ ওই কথাগুলো আমার ভালো করে মনে নেই। আমার ওই সময় আমার বাচ্চাটা যখন 5 মাস পেটে শেষের পর্যায়ে, আমি আম খাইতে নিচ্ছিলাম। এদের বাসায় অনেক আম গাছ আছে, এদের বাসায় কোনো ফলের গাছের অভাব নেই, অদৃষ্ট ফল, সব ধরনের ফল আছে। তা আমি কুড়াইয়া একটা আম খাচ্ছিলাম, ছুলে মাত্র এক কামও দিছি। আমার ননদ আইসা উনি আমটা কাইরা নিয়ে বলতেছে কি তোর বাপ মার বাড়ি থেকে আম আসছে, তুই যে আমাদের বাড়ির আম খাচ্ছিস। আচ্ছা, আপনার জামাই কি করতো? ও হয়েছে কি পলিটিক্স করতো, নেশা পানি করতো। ওইগুলোর থেকে কোনো খোঁজ খবর থাকতো না? আপনি জামার সাথে এগুলো শেয়ার করতেন যে আমার সাথে এরকম হয়েছে বাসায়? কখনো বলতাম না। কেন বলতাম না? ভাবতাম কি তার বাবা মার নামে বদনাম করবো যদি সে এটা না মানে। আচ্ছা, ভাই বোনের নামে বদনাম করবো যদি সে না মানে। আমি তো গরিবের মেয়ে, ভাগ্য দোষে আমি এরকম বাড়ির বউ হয়েছি। এরপরে ওই আম কাঁঠাল নিয়ে তাই একদিন আমার মাকে আমি ফোন দিয়ে বলি, আম্মু তোমরা নিজেরা খাও বা না খাও, আমার যদি পারো একটু আম কিনা পাঠাও, একটু কাঁঠাল কিনা পাঠাও, কোনো ফলের দিন আমাকে একটু ফল পাঠাও, বা কোনো পিঠার দিন আমার একটু পিঠা পাঠাও। তা আম্মু চিল্লা পাল্লা করতো, তোরে যদি দিই আমার তার একটা মেয়ে আছে, কারণ সে তো কষ্ট করে, মানে দুজনকে দিতে হবে, দুজনকে দিতে হবে, সেটা তো সামর্থ্য নাই। এখন আম্মু আমাকে বকতো যে দিলেই তো লাইতে যাবে, কোত্থেকে দিব। সেই কথা বলতো, দেই নেই এরকম হয়। শ্বশুর বাড়িতে 2-1 কথা হয়, বলে সহ্য করে থাকতে হয়, মেয়ে মানুষ না তুই, এই কথা বলতো। তো সেখানে আমি বলার জায়গা পাইতাম না। আর আম্মু যখন যে মারামারিটা হয়েছে তখন আম্মু বলতে কি বাচ্চাটা ফালা দে, তোর আমরা নিয়ে আসা পড়ি, ছাড়াছাড়ি। তো বলতাম কি আম্মু মেয়েদের জীবনে কয়বার বিয়ে হয়, তুমি না এত কষ্ট করে আমাদের বড় করছো, তাহলে আমি এখান থেকে যদি যাই মাইসে তো খারাপ বলবো। আমি ভাইয়া যতটুকু সাধ্য ছিল আমি যথেষ্ট পরিমাণ ওই ফ্যামিলিতে থাকার জন্য অনেক চেষ্টা করছি ভাইয়া। তারপরে গিয়ে ওই ফলের যাওয়ার পর ওরা তো দিনে আলু লাগাইতো অনেক, তো আলু লাগানোর জন্য যে মানে কাজ করার লোক আসতো, গ্রাম দেশে বদলি বলে, অনেকগুলো করে ভাত রান্না করতে হতো। আমি তো কখনো লাড়কিতে রান্না করিনি, তো লাড়কিতে রান্না করতাম। ধানের দিনে ধান নিতাম, আলুর দিনে আলু কাটতাম, পাটের দিনে পাট নিতাম, যা আমি জীবনে কোনদিন চোখেও দেখিনি, সবকিছুই করতাম। তো একদিন ওই ভাতের মারগালতে যা মানে ভাতটা পুড়ে গেছিল, আমার শাশুড়ি এসে আমার এই যে হাতটা পুড়া দিছে, এখানে জ্বলন্ত কয়লার লাড়কি দিয়ে এখানে পুড়া দিচ্ছে, এখনো চিহ্ন আছে এই জায়গাটা, জ্বলন্ত কয়লার আগুনটা লাগা দিচ্ছে। আমি চিল্লান দিয়ে উঠছি। এরপর আমাকে কারেন্টের তার দিয়া আমাকে বাইরেছে, আমার পুরাটা পিঠ মনে হয় লাল লাল হয়েছে, মানে এত ইয়া হয়েছে। তখন আমার বাচ্চার 6 মাসের পেটে পড়ছে। ওই দৃশ্যটা না আমার হাজবেন্ডের কানে, ও তো ঢাকাতে থাকতো, আমি গ্রামে রেখে গেছে আমাকে, ওকে কে যেন ফোন দিয়া বলছে। ওকে ফোন দিয়ে বলার পরে ও সেই দিনও তো এমনি বৃহস্পতিবার দিন যাইতো, শুক্রবার দিন মানে থাকতো, শনিবার দিন থেকে বিকালে চলে আসতো বা রোববার দিন চলে আসতো। ওই সময় আমাকে বলে কি ওই দিন হঠাৎ করে চলে আসতে, আয়সা বলতেছে যে তোমাকে নাকি আমার মামা আসতে বা আমার বোন নাকি বকা দিচ্ছে, এরকম বলতেছিল। আমি ওনাকে কিছুই বলতেছিলাম না, চুপচাপ হয়ে গেছি। মানে এই কাহিনীটা বলার আগে গ্রাম দেশে তো 6টা-7টা বাজেই সবাই মানে নিঝুম হয়ে যায় যার যার মতো। তো সেদিন আমাকে অনেক মারছে, তো আমি আমার সব কাজটা সেরে আমি আমার ঘরে, আমি যে ঘরটা থাকতাম সেটা একটা পুরানো তো লাড়কির ঘর ছিল, কারণ আমার বাবার বাড়ি থেকে কোনো ফার্নিচার দেয় না দেখা বা কোনো ক্যাশ টাকা দেওয়া হয়নি দেখে আমার ভাগ্যে ভালো কোনো ঘর জুটে নেই। যখন আমার স্বামী আসতো তখন আমার শাশুড়ির রুমের সাথে রুমটা আমাকে থাকতে দিত, আর যখন সে না থাকতো আমি ওই ঘরটাই থাকতাম, ওই ঘরটাই ঘুমাইতাম। তো পাটাতন ঘরে তো উনি গেছে, ওনার মার সাথে ভাত খাইছে, কথা বলতেছে, মা ও ভাত খাইবে না জেসমিনে, বলে কি ও খায়া চলে গেছে, তোর খা, তুই খা। আমার বাচ্চাদের ও কি কিছু করতো, কাজকর্ম কিছু করতো আপনার জামাই? এমনি শুনতাম যে প্রেসের কাজ করতো। তো ওইখানে ও বলার পরে ও রুমে গেছে, যা বলতেছে কি যে তুমি ভাত খাইছো? আমি বলছি না আমি তো খাইনি, আমি আজকে সারাদিনেও খাইনি, কালকেও খাইনি।
বলছে কেন? বলছে আমি এই অন্যায়গুলো করছি দেখা উনি তো আর দেয়নি। ও আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করার পরে আমি এই কথাগুলি বললাম। বলার পরে ও অনেক মন খারাপ করে বলতেছে কি, জেসমিন যা করছিস যাই হোক, আমার দোষের কারণে তো এই অবস্থা, আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাব, ওকে আমি ঢাকায় কাজ করে ভাত খাওয়াবো। ও আমাকে নিয়ে তারপর দিন ঢাকা চলে আসলো। আচ্ছা, ঢাকা চলে আসার পরে ঢাকা দুজনে মোটামুটি ভালোই ইয়ে করতেছিলাম। ও আমাকে ওই যে বাসাটা নিছে ওইখানে বাসা ভাড়া বেশি, আর পলিটিক্স ওইভাবে থাকতে পারতেছিলাম। তো ও বলে কি তুমি তোমাদের বাসায় থাকো, বাচ্চা হওয়ার পরে আমি তোমাকে নিয়ে আসবো নি। তারপর আমার বাবা মার কাছে এনে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে 3 দিন পরে ও বলতেছে কি, শুনেন আমার আম্মা তো বলছে আপনার মেয়ের যদি ছেলে হয় তাহলে আমাদের বাড়িতে উঠাবো, আর যদি ছেলে না হয় তাহলে আপনার মেয়েকে আমি আর নিব না, মেয়ে হলে আমি তালাকের কাগজ বাসায় পাঠা দিব। একে তো আমি বিয়ে করছি কিছুই পাই নাই, আমার অন্যান্য ভাইরা পাইছে, আর আপনার মেয়ের যদি মেয়ে, আমার 2 ভাইয়েরও মেয়ে, আপনার ঘরের মেয়ের ঘরে যদি মেয়ে হয় তাহলে আমি এই বউ দিয়ে কি করবো। আচ্ছা, এটা কে বলেছে? আমার ওই হাজবেন্ড। এরপর সে আর কোনো খোঁজ খবর না। পরে একদিন আমার মা আর আমার খালা মিলে আমার শাশুড়িকে ফোন দিচ্ছে যে আপনারা কি জেসমিনকে নেবেন না, ওর তো 7 মাস শেষের দিকে, বা আপনার কি দেখতে। বলছে যে আমার ছেলে তো যা বলার বলেই দিচ্ছে। পরে আমার খালা বললো কি তাহলে আমার একটা কথা, আপনি কি জানেন, মানে আপনার ফ্যামিলির লোকজন কি জানে যে ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা আসলে শুধুমাত্র সায়েন্টিফিক্যালি এটা নির্ভর করে হচ্ছে একটা ছেলের উপরে? আমার পুরা ফ্যামিলি তো মানে লেখাপড়া জানে না। এটা জানে না? আপনি জানতেন এটা? আমি যে বললাম আপনাকে, আপনি এটা জানতেন? আমি নিজেও জানতাম না। আজকে ফার্স্ট জানলেন? হ্যাঁ, আমি আজকে মানে জানছি। একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই ক্ষমতাটা আল্লাহ শরীরবৃত্তীয় ভাবে একটা ছেলের মধ্যে রেখেছেন, এবং এটাতে একটা মেয়ের কোনো হাত নাই। হ্যাঁ, এবং এটা ক্রোমোজোমের ব্যাপার স্যাপার থাকে, আমি বৈজ্ঞানিকভাবে আপনাকে ব্যাখ্যা করবো না, কিন্তু এখানে মেয়ের কোনো হাত নাই। এটা আপনাকে এই কারণেই বলতেছি যে বাংলাদেশের অনেক অনেক মেয়ের ভাগ্য এই জিনিসটার উপর নির্ধারিত হয়, এবং মনে করা হয় যে ছেলে হবে না মেয়ে হবে এটা তারই দোষ। যদিও সমাজ অনেকখানি পরিবর্তন হয়েছে, এখন আর আমি জানি না এত পিছায় আছে কিনা মানুষ, কিন্তু এটা কি আপনি জানতেন? আজ পর্যন্ত আপনি জানতেন না? জানি না। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে গিয়ে সে আর আমাকে নিতে আসতো, তখন আমি শুধু কান্না করতাম আর ভাবতাম যে আল্লাহ কেন এরকম করলো, বা আমার বাবা মা এত টাকা পয়সা কোথায় পাবে। ডাক্তার বলছে যে মেয়ের বয়স কম, সিজার করতে হবে, বাচ্চা একসাথে 2 বাচ্চা একসাথে পেটে সিজার করতে হবে, এরকম ভাবে মানে ইয়া করতেছে। আচ্ছা, তখন আর কি আমার বাবা মা কি করবে, তারাও খুব টেনশন করতো। আম্মু বলতে আল্লাহ ভরসা। আমি শুধু ভাই কান্না করতাম, কারণ কান্না করেছে আমার আর কিছু করার নেই। কিন্তু আমি তাকে কখনো মানে আমার হাজবেন্ডকে লাগবে বা তাকে আমার দরকারি ওরকম ভাবে তখন আমি ট্রাই করি, মানে স্বামী কি জিনিসটা আমার ভিতরে তখনও কোনো কিছু কাজ করেনি। আচ্ছা, আমার ভিতরে ওই জিনিসটা মাথায় দেখে সে যদি নাও আসতো আমার কোনো কিছু যায় আসে না, তার ভিতরে আমার কোনো মায়া বা ভালোবাসা কোনো কিছুই সৃষ্টি হয়নি। এরপর হয়েছে গিয়া আমার বাচ্চাটা মানে মারামারিতে হইলো, মানে যখন বাচ্চা হবে, আমার অলরেডি বাচ্চা হওয়ার সময় হয়েছে 2010-এর দিকে আমার বাচ্চা হলো, এবং নর্মালি ডেলিভারি হলো বাচ্চাগুলো। মানে 10-এর বাচ্চাগুলো মানে টুইন ছিল? হ্যাঁ। ও আচ্ছা, মার্চের 26 তারিখে হয়েছে। দুটোই মেয়ে? না, ছেলে। এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর? এবং নর্মালি ডেলিভারি হয়েছে আল্লাহর রহমতে। তখন ওই কথা শুনে ওনারা আসতে, ও আমার হাজবেন্ড আসতে, আমার হাজবেন্ডের বড় ভাইটি সবাই আসতে, দেখলো খুব খুশি বাচ্চাদের নিয়ে গেল, কিন্তু মেয়েটাকে ওরকম বেশি একটা আদর করে নাই। আচ্ছা, ছেলেটাকে নিয়ে সবাই খুশি ছিল। আচ্ছা আচ্ছা। এরপরে গিয়ে ওনারা আর কি ভালোই দিন কাটতেছিল মোটামুটি আল্লাহর রহমতে। ঝগড়া কাজে আসে, মানে মারধর আসে। উনি তো নেশা করতো, নেশা করে আসতো, প্রায় বলতো যে তোকে বিয়ে করে কিছু পাইনি মাতাল অবস্থায়, তোরে বিয়ে করে যৌতুক পাইলাম না, তো তোকে দিয়ে আমি ইয়ে করবো, এখন তো আমার বাচ্চা হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার তার তোকে আর দরকার নেই, আমার মেয়ের অভাব নেই, এরকম বলতো। এমনকি উনি ঘরে অনেক মেয়েদের নিয়ে আসা, যেরকম স্বামী স্ত্রী থাকে ওরকম সে থাকতো। আচ্ছা, আপনার সামনেই? হ্যাঁ, এইভাবে সে ব্যাপারগুলো করতো। তো সত্যি কথা বলতে কি, আমার না ওই মানুষটার প্রতি কখনোই ভালোবাসা কি জিনিস আসেই নেই, কারণ আপনি বোঝেনি তো, নাই বোঝার বয়স ছিল না বিষয়টা। বোঝার বয়স নেই, কেন জানি তাকে তো আমি ভয়ই পাই, তাকে তো কোনো ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি বা স্বামী হিসেবে দেখিনি। 2টা বাচ্চা হয়েছে, তাও মনে হয় হাতে গোনা কয়েকদিন স্বামীকে পাইছি। আমার ওনার প্রতি কোনো মায়া নেই, তো ওনার প্রতি আমার ভয়টাই বেশি কাজ করতো সবসময়। আল্লাহ কখন যেন এসে আমাকে মারবে, কখন যেন উনি মাতাল হয়ে আমাকে মারবে, এই চিন্তাগুলো ছিল। আর ওনার সাথে যেটা, উনি হয়তো মানসিকভাবে সাইকো টাইপেরই ছিল, যেটা মানুষ বলে। আমি আমার হাজবেন্ডের সাথে কোথাও যাচ্ছি, কেউ যদি বলতে চাই তোর বউটা তো অনেক সুন্দর, উনি তাকে কিছু না বলে সে আমাকে ওরা ধরা মারতো। আর মার কি, যে মারগুলো সহ্য করার মতো না, যে মারগুলি আমার আজও ঘুমাইলে চোখ বন্ধ করলে আমি চোখের সামনে ঝাপসা ঝাপসা ভাসে,
হাতটাকে এভাবে পিছে বাঁধতো, মুখে কাপড় দিয়ে তার পাতালুতে মারতো। ওহো! যেটা আমি বাইরে কেউ কিছু বলছে, উনি আমাকে এসে মারতো। কিন্তু যখন আমার বাবুগুলো হুম। বয়স আস্তে আস্তে বাড়তে থাকলো, 6-7 মাস বয়স হইতে থাকলো বাচ্চাগুলোর, তখন থেকে তার অত্যাচার আরো বেশি বেড়ে যেতেছিল। হুম। প্রতিনিয়ত তার অত্যাচার বাড়তেছিল, কারণ তার ছেলের প্রতি তার ভালোবাসা ছিল বেশি, হুম। মেয়ের প্রতি না। এভাবে প্রায় এমন করে তার প্রায় মা বাবার কাছে আমি বেশিরভাগই বাবা মার বাড়িতে দিন কাটেছি। বড় লোক দেখা বিয়ে দিছে, কিন্তু বাবা মার বাড়িতে আমি পড়ে আসছি। হুম। বড় লোক শুধু নামেই ছিল, কাজে না। ওই আস্তে আস্তে ওই ব্যবসার কাজটা আমার দিকে আস্তে আস্তে পড়তেছিল, কারণ আমার ছোট থাকতে তখন আমি অনেক হ্যাংলা পাতলা চিকনা টাইপের ছিলাম। বাবু হওয়ার পর আস্তে আস্তে আমার গ্রোথ ভালো হচ্ছে, আমি দেখতে আরো বেশি হচ্ছি। হুম। এখন তো আমি কিছুই নেই, তখন দেখতে আমি আসলেই অনেক সুন্দর হচ্ছিলাম। হুম। তো যখন কাজ কাম করতাম, রান্না বান্না করতাম, বাসায় বিভিন্ন টাইপের লোকজন আসতো। তার দলের লোক আসতো, তার দলের লোকের বাইরের লোক আসতো, তার ফুপুর গেস্ট আসতো। হুম। আস্তে আস্তে এক একজন আমার কথা বলতো ওদের কাছে। তো তখন ও এই জিনিসগুলো আমাকে আমার মাথায় ঢুকাইতো, জেসমিন তুমি এটা করো এটা করো। আমি বললাম না, আমি কেন যাব, কেন করব? ওই জিনিসগুলো নিয়ে আমাকে মারতো। আমি বলতাম কি, আপনি যদি আমাকে এই কথাগুলি বলেন, আমি মানুষের কাছে বইলা দিব। তখন সে আমাকে আবার ওইভাবে হাত পা বাইধা পাতালুতে মারতো। আর ওই মারার অবস্থা ভাইয়া মনে হতো কি, কেউ যদি একবার আমার হাতটা খুলে দিত, আমি নিজে তারে খুন করতাম। মানে আমি এত তার- রাগ উঠে যেত। এমন ভাবে মারতো যে মারগুলি মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ নাকি রিমান্ডে অনেক মারধর করে, কিন্তু আমি এই জীবনের রিমান্ডের মায়ের অনেক খাই আইছি, অনেক রিমান্ডের মায়ের খাই আইছি, যে মায়েরগুলি আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে ভাসে, কাউকে বলতে পারি না। মনে হয় যে আস্তে আস্তে মানসিক রোগী আমি নিজেই হয়ে যেতেছি। উনি কি, ওনার থেকে বেশি এখন মেন্টালি টর্চারিং আমার হচ্ছে। বাপ মার কাছে যেমন, বাপ মা তো গরিব, বাপ মা কোত্থেকে আমরা সাহায্য করবো। আবার কিছু বলতে গেলে বলতে হুমকি দিত, আমার ভাইরে এটা করবো, ছোট ভাইরে ওই করবো, বড় ভাইরে ওই করবো। চিন্তা করতাম আমার লেগে আমার ভাইদের ক্ষতি হইব, আমরা তো নিজেরই গরিব। ওনার সবকিছু মানতাম, খালি পারতাম না নিজের দেহটারে বিলা দেওয়ার জন্য। যা বলতো তাই করতাম, যেটা বলতো সেটাই করতাম। আর স্বামীতে যে ভালোবাসা, তাকে আমি এটা কখনই আমার ভিতর থেকে কখনো আসেনি। তার জন্য মানুষ যেমন একটা মেয়েকে ভাড়া করে আনে, ব্যবহার করে, আমি ওনার কাছে সেরকমই মনে করতাম যে উনি যে মেয়েটাকে আজকে আনছে, আমি তাদের ভিতরে একজন। এই জিনিসটা মনে করতাম সবসময়। তারপরে গিয়ে এই যে বাবা খাওয়াটা, উনি বাবা খাওয়া তুললো আস্তে আস্তে। আস্তে আস্তে আমাদের সংসার ধ্বংসের পথে চলে যেতেছিল। তার ভাই বোন, তার আত্মীয়স্বজন সবাই এক সাইডে হয়ে যেতেছে। শুধু তার সাথে তার 2 ভাই আর তার মা ছাড়া আর কেউ তার সাথে মিলতো না। কারণ তারা তো এই ধরনের ব্যবসা করতো, আর তার একটা ফুপু ছিল এই ধরনের কাজ করতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সবার জন্য যে কথাটি বলতে চাই, ডিজিটাল হাইটেক স্মার্ট এডুকেশনের প্রাণকেন্দ্র ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাচ্ছেন নর্থ আমেরিকান শিক্ষা ব্যবস্থা। ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টেট অব দ্য আর্ট ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, টিউটোরিয়াল বেসড এডুকেশন, ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, বিদেশি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, লাইব্রেরি, সুবিশাল লাউঞ্জ এবং ইনডোর গেমসের ব্যবস্থা। বিবিএ, সিএসসি, ট্রিপলি, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, ইংলিশ, এলএলবি, ফিল্ম অ্যান্ড টিভি, এমবিএ, ইএমবিএ তে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন। প্লট খ 201/1 প্রগতি সরণি, ঢাকা। ফোন করুন 01707-070-280 অথবা 01707-070-281 অথবা 01707-070-283 এই নম্বরে। এছাড়া আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.cub.edu.bd এই অ্যাড্রেসে। আর যেটা আমরা বলি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও গল্পে ফিরছি। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality.
something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প brought to you by Canadian University of Bangladesh. প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প brought to you by Canadian University of Bangladesh. আমরা আবারও ফিরে যাচ্ছি আলাপনে। তারপর আমার যতটুকু লাস্টের দিকটা মনে পড়ে, আমার উপরে তো যে অত্যাচারগুলো গেছে তো গেছি, আমাকে গ্রামে নিয়ে আমি বলছি এরপর তো পুলিশ কেস হয়েছিল বংশাল থানার ভিতরে ওর নামে। আচ্ছা, তবে যে বাসায় থাকতাম সে বাসা আমাকে একবার অনেক মারতেছিল। ওই দিন মনে হয় আমাকে ছাদ থেকে ফালা দেওয়ার কোনো প্ল্যান করছিল। আচ্ছা, যে বিল্ডিং এ থাকতাম 7 তলায়, আচ্ছা, তখন পুরান ঢাকায় থাকি। তো ওইখানটা আমার যেটা মনে পড়ে, আমার অনেক মারতেছিল, এত মারতেছিল যে মানে ভাষা মারতে মারতে টাইনা টাইনা আমার ছাদের কর্নারে নেওয়ার চেষ্টা করতেছিল। আমি কোনোভাবে যাব না, আমি দরজার সিট ইয়াটা ধরে রাখছি। আমি বলছি আপনি আমাকে একটা বারের জন্য মাফ করেন, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যেইটা বলবেন আমি সব ধরনের কিছু করবো। আমি কাজের মেয়ে হয়ে থাকবো শুধু আমার বাচ্চাগুলোর জন্য, শুধু আমার সন্তানগুলোর জন্য আমি এই লোকটার সাথে থাকতে চাইতাম। কারণ আমার নিজের প্রতি, নিজের দেহের প্রতি কোনো লোভ ছিল না, এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমার শুধু একটাই সব ছিল, আমি একটা ঘরের বউ হবো, একটা যৌথ পরিবারের বউ থাকবো, একটা সংসারী মেয়ে থাকবো। আমার একটা ঘর দরকার ছিল, স্বামী যেমনই হোক, আমি সেটা পাইনি। এরপর ওই দিন মারার পরে না শুধু ওই বিল্ডিং এর মানুষজন আমাকে ধরে, তারপরে আমি না পারি ওই দিন কোনার প্রতি আমার ক্ষিপ্ত একটা ঘৃণা চলে আসছিল যে আমি ওনার অত্যাচার আর সহ্য করবো না, আমি ওনার প্রতি নিজে যে মামলা করবো, কেস করবো। আমি আমার বাচ্চাটাকে দুইটারে কোলে নিয়ে আমি নাইমা চলে আসছি, পলাই চলে আসছি ধরতে গেলে, যে আমি বংশাল থানায় যাই ইয়া করে। ওনারা আমার মায়ের চিনুক দিয়ে মাথা ফাটা ছিল, শরীরের এখানে সেখানে মায়ের চিনুক দেখা ওনারা সাথে সাথে আমাকে ইয়ে করতে কেস নিয়ে নিচ্ছে। মানে আপনি মামলা করলেন কত সালে? ওইটা 10-এর দিকে, 2010-এর দিকে। হ্যাঁ। তারপর ওনারা নেওয়ার পরে নারী নির্যাতন মামলা। হ্যাঁ। তারপর করার পরে ও মা পুলিশ বাসায় আসলো, ওরকে বাসায় পেল না, ওর ভাই ফোন দিল, ওর মা ফোন দিল, পুলিশ বললো আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও। আমি ওইখানেই বসা, তারা কিন্তু আমার হাজবেন্ডের সাথে কথা বললো, আচ্ছা ঠিক আছে এটা পারিবারিক ব্যাপার, তারা ঘরোয়াভাবে ম্যানেজ করে নেবে, আপনারা যান, চলে যান। তার চাচা উকিল, অনেক বড় উকিল, তার মামারা হয়েছে অনেক বড় লোক, তার ফুপুরা, তারা নিয়ে আমার বাবা মাকে ডাকা বললো কি আপনার মেয়ের এত বড় সাহস, আমাদের ফ্যামিলি সম্পর্কে সে জানে, এই সেই অনেক হুমকি টমকি দিয়ে ঠিক আছে ওকে আর ঢাকা রাখবো না, ওকে গ্রামে রাখবো, গ্রামেই থাকবে। এই বইলা কোনো কেস হলো কথা আমাকে গ্রামে নিয়ে গেল। গ্রামে নিয়ে যাওয়ার পরে তার তো কোনো খোঁজ খবর নেই, সে আসে না, কিছু করে না। এরপরে একবার 6-7 মাস পর সে বাসায় গেছে, এর মধ্যে সে আমার কোনো খোঁজ খবর নেয় না, যায় না। ওই শাশুড়ি ঢাকায় থাকে, ওই খ্যাত খামারি করে যেটা জুটে সেটাই খাইতাম। আর আমার কয়েকটা চাচি শাশুড়ি ছিল খুব ভালো বাড়ির মধ্যেই, ওনারা আমাকে যতটুকু দেখতো, ওনাদের হাতের কাজ করে দিতাম, রান্না বান্না এটা সেটা উঠান ঝাড়ু দিত, খাবার দিত, কারণ ওইখানে তো আমার ঘর ভাড়া লাগে না, খাওয়াটাই মেন আমাদের বাচ্চা দিয়ে। তো হঠাৎ করে আমি যাওয়ার পর ওনার ফোনে ফোন আসছে, আমি রিসিভ করছি। একটা মেয়ে ওনাকে জান জান করে ডাকতেছে ওনার নাম ধরে। পরে শুনলাম যে ওনার সাথে ওই মেয়েটার বিয়ে হবে। প্রত্যেকটা মেয়েরই স্বামী যেমনই হোক, স্বামী তো, কারণ উনি অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে, কিন্তু কোনো মেয়েকে যদি সে বিয়ে করে তাহলে আমি তো আর এইখানে থাকতে পারবো না। ওই জিনিসটা ভাব করে তখন আমি বলছি আপনি যদি বিয়ে করেন তাহলে ওনারা তো বলছে পরবর্তীকালে আপনি কিছু করলে আপনার বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নিবে, আমি তাহলে ঢাকা যাব, আমি ঢাকা গিয়েই বলবো। পরে উনি কি বললো তুই ঢাকা যাবি কোত্থেকে, তুই এখানে বের হইতে পারলিস না, এই কথা বললো। যাক ওই দিন আমাকে অনেক মারলো। তারপর দিন আমি গ্রামের চেয়ারম্যান মেম্বারকে ডাকাইছি, ওদের ডাকাইলো, ওদের সমাজ থেকে এমনি তো এক ঘোরা করে রাখতো। তারপরে গিয়ে যেটা করলো, গ্রামের চেয়ারম্যান মেম্বাররা বিচার করে দেওয়ার 1-2 দিন পরে 2 দিন সে আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, খুব ভালো ব্যবহার করলো। করার পরে 3 দিনের দিন আমার যেটা মনে পড়ে, আমার বাচ্চাদের ভাত খাওয়াচ্ছিলাম, পিছন থেকে আমার হাতটা কে ধরছে আমি সেটা জানি না, আমার আজও মনে পড়ে না। সামনে থেকে আমার শাশুড়ি এরকম আমার গালটা চেপা ধরছে 2 হাত দিয়া, আর আমার স্বামী আমার পাও 2টা ধরে রাখছিল। আমার অতটুক দৃশ্যই আমার মনে আছে, আর কিছু মনে নেই বা মনে পড়েও না। তারপর
এরপরে যখন আমি 15 দিন না 20 দিন পরে যখন আমার সেন্স ফিরছে বা আমি একটু সুস্থ হয়েছি, তখন শুনি যে আমি মেডিকেলে, ও মাই গড। হাসপাতালে। আমাকে মায়েরা কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়ায়া আমাকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর এখানে ফালা দেওয়া হয়েছিল। ও হো। কিন্তু আমার আল্লাহ কেন বাঁচাইছে ভাই আমি জানি না। আমার এই জীবনের প্রতি ঘৃণা, নিজের জীবনের প্রতি শুধু ঘৃণ নেই। তখনই আল্লাহ আমার নিয়ে যেত এই দুনিয়া থেকে। যদি তখনই আল্লাহ আমাকে নিয়ে যেত, তাহলে আজকে আমি যেখানটা আসছি বা যেখানে কথা বলতে আসছি, হাজার হাজার মানুষ আমার যেখানে দেখবে আমাকে দেখতো না। কারণ আমার বাবা মা গরিব কিন্তু পর্দা করে। আমার বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। এরপরে যখন আমি একটু সুস্থ হইলাম, আপনাকে ওই বস্তায় করে ওখান থেকে বের করছে কে? কি জানছেন? সুইপাররা নাকি, আমি যেটা শুনছি আর কি, হ্যাঁ সুইপাররা রাস্তা ঝাড়ু দেয় না, হ্যাঁ। ওনারা আমাকে দেখতেছে, আমার এই মাথাটুক একটু বের হয়ে নাকি ছিল, আমার সর্বমুখ নীল হয়ে গেছিল। আচ্ছা। পিত্ত নাকি যেরকম নীল থাকে আমার আম্মুর কাছে শুনছি, হ্যাঁ। ওরকম নীল টাইপের। আমি নাকি একটু একটু করে মুখটা আমার এইখানটা নাকি নড়তেছে পানির জন্য, পানির জন্য নাকি গলাটা কাঁপতেছিল। তখন নাকি ওইখানে কারা নাকি ইয়ে করতে পানি টানি দিচ্ছে, মেডিকেলে নিচ্ছে। আমার যে ভাবির ভাই হয়েছে, তখন ছিল একজন কনস্টেবল। না কিন্তু আপনাকে মেডিকেলে নেওয়ার পরে আপনাকে চিনবে কিভাবে মানুষ? চিনবে বলতে ওই যে আপনি পরিচয় বলে দিয়েছেন যে আমার বাড়ি অমুক। তাহলে পরিচয় বলিনি। তাহলে যেইখানে আমার ফালানো হয়েছিল ওই থানার কনস্টেবলের কাজ করতো আমার ভাবির বড় ভাই, আপন বড় ভাই। উনি দেখে চিনেছে আপনাকে? উনি বলতেছে কি, আমার ভাবির নাম ধরে বলতেছে কি, তো ননদ কইরে জেসমিন কত গ্রামের বাড়িতে কত নাই। আচ্ছা। পরে বলতেছে কি, তোরা একবার মেডিকেলে আসতে পারবি, সেম দেখতে ওর মতনই একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। আর এ কথা শোনার পরে না, তার 3-4 দিন আগে থেকে মার মন তো, আমার মা নাকি খালি বলতে করে ওর সাথে একটু কথা বলতে পারতাম, ওর সাথে একটু কথা বলতে পারতাম, একটু দেখতে পারতাম। তো যখন ভাবির কাছে কথা শুনছে না, তখন নাকি আমার আম্মু খালি এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, চলো যাই চলো যাই। তখন আমার ভাইয়া, আমার আম্মু, আমার খালাতো বোন সবাই মিলে গেছে মেডিকেলে। ওকে, তারপর যাওয়ার পরে ওনারা আর কি ওখানে আমাকে দেখলো, দেখে তো আমার আম্মু ধরে নাকি কান্নাকাটি করতেছে। আমি নাকি যাকে দেখতাম তাকে দেখে ভয় পাইতাম, যাকে দেখতাম তাকে দেখে আমি ভয় পাইতাম। আমি নাকি কারোর সামনে যেতে পারতেছিলাম না, যাকে দেখতাম তাকে দেখে বলতাম ও মাসতে ও মাসতে। তারপরে ওই সাংবাদিকরাও নাকি গেছিল ওইখান থেকে আমাকে ঢাকা মেডিকেলের মানবাধিকারের শাখায় পাঠা দিচ্ছিল নাকি, ওসিসিতে। আচ্ছা। ওখানে আমার চিকিৎসা হয় এবং ওইখানে আমার এই চোখের কর্নিয়াটা নষ্ট করে দিয়েছিল। আমি 3 বছর চোখে দেখতে পারিনি, এই বাম পাশের এই চোখটার এটার জন্য এই চোখেরও সমস্যা হয়েছিল। তারপর তো ওই সময় চোখে আমার আঘাত পড়ে এবং গলার মধ্যে এই ঠানটা ইয়ে হয়ে গেছে, কথা ফ্যাস ফ্যাস করে আসতো, কথা ভালো করে বলতে পারতাম না। তারপর এরপরে যখন আমাকে বাসায় নিয়ে গেল, 20 দিনের না 25 দিনের দিন বাসায় নিয়ে গেল, ওর যে যারা সাংবাদিক মাধ্যমে আমার চাচা শ্বশুর এসে বলতে চাই, এই কেস নিয়ে যদি ইয়া করেন তাহলে আপনাদেরই সমস্যা হবে। তখন আমার বাপ মা চিন্তা করলো আমরা তো এদের সাথে কখনো পারবো না, কিছু করতে পারবো না। আমার বাবা মা কি করলো, না পাইরা আমরা মিরপুর থেকেই ওই এলাকা থেকে আমরা আবার চলে আসলাম। আচ্ছা। খিলগাঁওতে। আচ্ছা। এদের সাথে আপনারা কোনো কিছুতে বাড়াবাড়ি করতে যাইনি, বাড়াইনি। মানে পরবর্তীতে মামলা করেন নাই বা এরকম কোনো কিছু, কোনো অ্যাকশনই যান নাই? তখন কি মনে হয়েছে যে জীবন যদি না থাকে বা যেহেতু পারবো না, অর্থ নাই, আমাদের তো কোনো সামর্থ্য নেই, আমরা তো এদের সাথে পারবোই না। এক্স্যাক্টলি, সারা পৃথিবীতেই তো এটা একটা বড় সমস্যা, যার অর্থ নাই তার কোনো ক্ষমতা নাই, এটাই রূঢ় বাস্তবতা। কিন্তু রাষ্ট্রের অধিকার হচ্ছে অ্যাজ এ নাগরিক হিসেবে আইনি সহায়তার জায়গাতে অর্থ থাকুক আর না থাকুক এটা নিশ্চিত করা। কিন্তু আগলিয়েস্ট ট্রুথ যেটা আমরা সবাই জানি, যার যত অর্থ তার তত ক্ষমতা। পুঁজিবাদী অর্থনীতি বা পুঁজিবাদী বিশ্বের এটাই হচ্ছে সবচাইতে নুড বা নগ্ন চরিত্র, যাই বলি না কেন। আমি ক্যামেরার এই পাশে আছি, আমার দিকে যেহেতু ক্যামেরা ফোকাস না, সো আমি আমার কথা বাড়াচ্ছি না, বলেন। তারপর এরপর যেটা হয়েছে, মানবাধিকার থেকে আমাদের যথেষ্ট পরিমাণে সাহস দেওয়া হয়েছে। ওখান থেকে তারা আমাকে বলছে তুমি এক চুলো নড়বা না, তোমার টাকা পয়সা কিছুই লাগবে না, আমরা আসছি, আমরা করব। মানবাধিকার থেকে আমি যথেষ্ট সাহায্য পাইছি ওখান থেকে আমার চিকিৎসা হয়েছে, আমি সুস্থ হয়েছি। মানবাধিকার ওখান থেকে আমার ট্রিটমেন্ট যতটুকু পারবা, আমার মামলা নিয়ে যতটুকু লড়ার, ওনারা যথাসাধ্য চেষ্টা করতে। ওনাদের কাছ থেকে আমি কোনো কম পাইনি, ওনাদের কাছ থেকে আমি যথেষ্ট হেল্প পাইছি ওখান থেকে। আমার ভুলটা ছিল যেটা,
ওরা আমার সাথে কথা বলছে ফোনে যে তুই কি চাস তোর বাচ্চাগুলো জীবন নষ্ট হোক, বা তুই কি চাস কোনো ধরনের ক্ষতি হোক, মানে আপনার হাজবেন্ডের পক্ষের লোকজন? হাজবেন্ডের পক্ষের লোকজন থেকে। তখন আমি বলছি কি না, আমি সংসার করতে চাই আমার বাচ্চাদের জন্য। আমার বাবা মা, আমি তো মানসিকভাবে তখন সুস্থ ছিলাম না পরিপূর্ণভাবে। আমার বাবা মা আমাকে শিকল দিয়ে আটকা আটকা রাখতো, যদি আমি না যেতে পারি আমি যেন থাকি। আমার মার সাথে আমার ভাইয়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে আমি চলে যাই। আমি কিন্তু তখনও পরিপূর্ণভাবে সুস্থ না ভাইয়া, আমি তারপরও চলে গেছি তাদের কাছে। ওরা আমার কাছে নিয়েছে, আমি গেছি। এরপর যখন গেলাম ওদের এখানে 3-4 দিন পরে ও আমাকে বললো কি যে দেখো আমার তো সবকিছুতেই এখন আমি বঞ্চিত, টাকা পয়সা থেকে যে ঝামেলা কেস মামলা অনেক কিছুতে দৌড়াদৌড়ি করছি, আমার হাতে টাকা পয়সা নেই, আমি তোমাকে দিয়া মানে ওদের যে ফ্যামিলি যে অনুষ্ঠানগুলো হইতো, যে মানুষ নিয়ে কাজ টাজ করা, মানে মূলত ওরা খারাপ কাজই করতো। ও কি কোনো ধরনের সেক্সুয়ালি কোনো ধরনের হ্যারাসমেন্ট, মানে কাউকে কারো কাছে পাঠানো জোর করে বা এগুলো পয়সা এটা এগুলো অনেক চেষ্টা করতে, কিন্তু পারে নাই? পারে না বলতে দিছিল এক জায়গায় একজনের রুমেই ঢুকা দিছিল। হ্যাঁ, কিন্তু আপনি শেষ পর্যন্ত এটা সফল হতে দেন নাই। বাবাটাইকা, হ্যাঁ, বাবাটাকে আপনি ওখান থেকে বের হয়ে আসছেন। ডাইরেক্ট বাপ ধরে পা জোড়া ধরছিলাম যে ও তো আমার স্বামী, ও আপনার কাছে দিছে কেন আমি জানি না। তখন উনি একটা গালি দেয়া বলছে যে ও কি মানুষের বাচ্চা, ও তো কাফের, ও তো এমনিতে মনে হয় তোমার বাবা, তো তোমার সাথে যেহেতু এই কাজ করছে তুমি এইখানে থাইকো না, তুমি চলে যাও। ও সব ধরনের কাজ করতে পারবো, ও একজন দালাল। এরপরে যেটা হয়, ওই দিন আমার জীবনের শেষ রাতই বলা যায়। এরপর আপনি ডিসিশন নেন তাকে ডিভোর্স দিয়ে দিবেন? ডিভোর্স তো তারাই নিয়ে নিচ্ছে আমার থাইকা, জোর করে মায়ের ধরে করে একটা কাগজে নিচ্ছে, বলছে কি এখানে একটা সই কর, এটা কাজে লাগবে। এটা যে অনেক আগে তার ডিভোর্স নিয়েছে সেটা আমি বুঝতে পারি। কত সালের এটা ঘটনা, ডিভোর্সটা? 10-এর ভিতরে। 2010-এর ভিতরে। আপনার বাচ্চার তখন বয়স কত? বাবুদের কত 8-9 মাস। 8-9 মাসের বাচ্চা ফেলে আপনাকে বাসা থেকে বের করে দেয়। 1 বছর হয় নাই না, হবে 1 বছরে ওদের একটা জন্মদিন। আপনি কি মামলা তুলে নিয়েছিলেন পরে? এই মামলা পরবর্তীতে কোথায় আছে কিভাবে আছে আপনার খোঁজ খবর নেন নাই? আমরা তো লেখাপড়া জানি, আমরা তো ওইটাই রাখিনি, মানে ওই কাগজপত্রই রাখিনি, আর কোনো কিছুতে যাইও নি আর। আচ্ছা, কারণ আমরা ওটা নিয়ে আগেই নেই, ওটাতে আমরা কোনো ধরনের কিছু পাবো, আমরা আগেলে সেটা মামলার হবে। আমরা আগে নেই, তারাই মনে হয় ওটা উঠা নিছে, কারণ ওইখান থেকে কোনো আমাদের কোনো যোগাযোগ করে নাই। আচ্ছা, এরপরে কি হলো 2010-এর পরে? ডিভোর্স হয়ে তারপরে যাওয়ার পরে মানবাধিকার শাখা থেকে যখন আম্মুদের ফোন দিল যে আপনার মেয়ে কোথায়, আম্মু বলছে আমার মেয়ে তো চলে গেছে, আমি এই সংসার করতেছি ওখানে, তখন তারা একটু রাগারাগি করছে আম্মুদের সাথে যে গেছে। এরপর উনি আমাকে একটা গাড়িতে, একটা মাইক্রো গাড়ি আসলো, সেদিন আমার বাচ্চাগুলোর অনেক জ্বর ছিল ভাইয়া। উনি আমাকে কি করছে, যেখানে নিয়ে যাবে একটা গাড়িতে উঠা দিচ্ছে যে এক জায়গায় যাবো আজকে, ওইখানে একটা অনুষ্ঠান আছে চলো। এটা কি ডিভোর্সের আগে না ডিভোর্সের পরে? এটা ডিভোর্সটা সে আমাকে আগে নিয়ে নিছিল, আমি বুঝিনি, মানে পেপারসে সাইন করার পরের ঘটনা? হ্যাঁ। আচ্ছা, তারপর? সেদিনই আমাদের জীবনের লাস্ট ওনার সাথে দেখা এবং শেষ বিদায়। হ্যাঁ, উনি আমাকে একটা গাড়ি আসলো, মাইক্রো গাড়ি আসলো, গাড়িতে আরো 3-4টা মেয়ে ছিল, আর কয়েকজন লোক, একটা লোক ছিল চান্দি ছিল, তার চুল নেই, আর একটা লোক ছিল অনেক মোটা করে, আর একটা লোক বয়স্ক, বাবার বয়স, আমার বাবার বয়স বৃদ্ধ। তো ওই গাড়িতে উঠা দিল, আর আমার ব্যাগের মধ্যে কিছু কাপড় সেই ভাঁজ টাজ করেছে তার ফুপু আর সে। তো আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় আপনি জানেন না এটা? এরকম তো সে আমাকে অনেক অনুষ্ঠানে সে বাসাও আনে, বাইরেও নিয়ে যায় তার ফুপু সহকারে, হ্যাঁ এভাবে করে নিয়ে যেত। তো সেই দিনের মতন সে আমাকে নিয়ে গেছে, আর ওইটা বলছে সে একটা ঘরোয়া একটা নাটক নাকি বানাবে সে, এইটার জন্য সে নিচ্ছে, কারণ তার ফুপুরা মিডিয়াতে একটু টুকটাক কাজ করতো তো ওই হিসাবে। না, কিন্তু তো আপনি তো এর আগে একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা আপনার লাইফে ঘটেছে, এই যে মানুষের রুমে পাঠিয়ে দেয়া, এবং সেখানে আপনি এরকম একটা ঘটনা ঘটার পরে তারপরে আপনি তার কথা সাড়া দিচ্ছেন কেন? আমি তো পড়েছি আমার বাচ্চাদের জন্য, আমি কাজ করে টাকা আনতাম, সেটাতে আমার সংসার চলতো। একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, আমাদের একটা প্রবাদ আছে, দুজনেই সমান অপরাধী। 1 বার করেছেন ঠিক আছে, 2 বার করেছেন ঠিক আছে, 3 বার 4 বার 5 বার 6 বার ধরে, মূর্খ বলতে আমি লেখাপড়া না করার মতো না, ঠিক আছে, কিন্তু তারপরে আপনি এতবার ব্ল্যাকমেইল, মানুষ তো ভালো মন্দ বোঝে প্রাণী হিসেবে, শিক্ষার কথা বাদই দেন। ওরকম ভাবে বুঝতাম না তাকে, মানে আপনার জামাই ধরে নিয়ে গিয়ে অন্য একটা মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জোর করে, সেখান থেকে আপনি তার হাত পায়ে ধরে বের হয়ে আসতেছেন, আমার প্রত্যেকটা মুহূর্তে তাহলে ওই মানুষটার আপনি আপনার পেপার থেকে সাইন করে নিচ্ছে, আবার ওই মানুষটা আবার আপনাকে পাঠাচ্ছে। আমি তো জানতাম না, যেটা আমার তালাক সাইন ছিল, আমি তো জানি না এটা আমার তালাকের কাগজ। কিন্তু আপনি সাইন করবেন কেন পেপারে?
কি কারণে, অনেক কি কারণে জিজ্ঞেস তো করেছে আপনাকে? উনি আমাকে বলছে এখানে একটা সই দাও, বাবুদের জন্য একটা করছি, বিমানা পলিসি করছে ওইখানের জন্য। আচ্ছা, তো একটা কথা বলে আপনাকে নিয়ে গেল বাইরে, নিয়ে গেছে। তারপরে আপনি দেখলেন যে তারপরে আপনাকে হলো কোন একটা জায়গায় নিয়ে আর বিক্রি করে আমি দিচ্ছে। যেখানে যেতাম সেখানে তো আমার চিন্তা ভাবনা থাকতো এখানে আমার ইনকাম হলে আমার বাচ্চাগুলো খাবে, আমি চলবো, আমার তো ওই জিনিসটাই কাজ করতো, ওই হিসাব করে যেতাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সবার জন্য যে কথাটি বলতে চাই, ডিজিটাল হাইটেক স্মার্ট এডুকেশনের প্রাণকেন্দ্র ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাচ্ছেন নর্থ আমেরিকান শিক্ষা ব্যবস্থা। ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টেট অব দ্য আর্ট ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, টিউটোরিয়াল বেসড এডুকেশন, ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, বিদেশি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, লাইব্রেরি, সুবিশাল লাউঞ্জ এবং ইনডোর গেমসের ব্যবস্থা। বিবিএ, সিএসসি, ট্রিপলি, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, ইংলিশ, এলএলবি, ফিল্ম অ্যান্ড টিভি, এমবিএ, ইএমবিএ তে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন। প্লট খ 201/1, প্রগতি সরণি, ঢাকা। ফোন করুন 01707-070-280 অথবা 01707-070-281 অথবা 01707-070-283 এই নম্বরে। এছাড়া আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.cub.edu.bd এই অ্যাড্রেসে। আর যেটা আমরা বলি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও গল্পে ফিরছি। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট টু ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা আবারও ফিরে যাচ্ছি আলাপনে। তারপর তো সেদিন আমি বললাম কি যে আজকে আপনি যাবেন না এই গাড়িতে, অন্যান্য দিন তো যান, আজকে আপনি যাবেন না? বলছে তুমি যাও, আমি ফুপুর সাথে আসতেছি, আমি ফুপু একসাথে ফুপুর গাড়িতে আসবো। তো যাক গেছে, যখন যাইতে যেতে অনেক যেখানে যেতেছে, আমি তো রাস্তাঘাট তো চিনি না। তখন আমি বলতেছি কি আর কত দূর যাবে, কোথায় অনুষ্ঠান? তখন ওই মেয়েরা বলতেছে কিসের অনুষ্ঠান হবে, কি হবে? আমি তো কিন্তু বোরখা পরাই, আমি তখন হাত মোজা পা মোজাও পরতাম। তখন আমি বলতেছি কি যে এই কাজের জন্য যাচ্ছে না, একটা অভিনয় হবে, নাটক হবে, টেলিফিল্ম, এসবে হবে না? পাগল তুমি, তোমার মাথা মাথা ঠিক আছে? আমরা তো যাচ্ছি একটা যেখানে, ওইখানে এরকম এরকম কাজ হয়, আমরা তো টাকার বিনিময়ে যাই, ওখানে 6 মাস বা 3 মাস থাকি। ভাই তখন যে আমি কি পরিমাণে কান্না করতেছি গাড়ির মধ্যে বসে, আর বলতেছি যে আল্লাহ একটা বার আমাকে এই গাড়ি থেকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করো, আমি যেন এই গাড়িটা থেকে বের হইতে পারি। এটা মনে আমার জীবনের, আমার মনে আমার বাচ্চারা বা আমার বাবা মা আর কেউ দেখতে পারবো না আমি কোথায় যেতেছি, কার কাছে যেতেছি। তো ওই মুহূর্তে গাড়িটা যখন ওই বার হবে, ফেরি পার হবে, ফেরি পার হওয়ার সময় ওখানে একটা আপু ছিল, খুব ভালো ছিল। ওই আপুটা বলতেছে কি, যখন ফেরিতে উঠবো তখন তোকে আমি একটু হেল্প করতে পারবো, বাথরুমের নাম করে তুই এখানে বেড়াইতে পারবি, যেহেতু তুই এখানের মেয়ে না। এরপর যখন বাথরুমের নাম করে এখান থেকে বের হইলাম, আমি পলে ওইখানে একটা রুম, মানে উপরে যে থাকে যে বাথরুমের সাইডে, ওইদিকে একটা লোকের বললাম কি আমার ওই গাড়িটা তুলে নিয়ে যেতেছে, আমার কেউ একটু বাঁচাবেন। কয়েকজন লোক জমাট হইলো, বলতেছে কোন গাড়িটা? আমি কিছু বলবো না, কারণ আমি ভয় পাইতেছি। এদের কাছে বলি, এদের তো আমি চিনি, এরাও যদি আমার দুর্বলতার সুযোগটা কাজে লাগায়। আর আপুটা বলছে কাউকে বলবি না, তুই এখান থেকে পালাইতেছিস, তুই কাউকে বুঝতে দিবি না, তাহলে এইখানে যে পশুগুলি আছে সেগুলি তোর আরো টাইনা ছিঁড়া খাইবো। আপনারা যারা শুনতেছেন বা দেখতেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একটা মেয়ের ভাগ্য কতটা দুর্ভাগ্য হতে পারে।
আল্লাহ মাফ করুক, যদি তার অর্থনৈতিকভাবে সে শক্তিশালী না হয়, তার পরিবার বা একটা রং হ্যান্ডে যদি পড়ে, এটা যে খুব গরিব হলেই যে এই ধরনের ঘটনা সবার ক্ষেত্রে ঘটবে বিষয়টা এরকম নয়। তবে এটা ঠিক যে ওর অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো তাহলে হয়তো ওর জীবনটা আজকে এরকম হতো না। এরপরে ওইখান থেকে তখন অনেক রাত্র হয়েছে মনে হয়, তখন অনেক রাতই, ভালো মতনই রাত। তখন ওই সময় আমি লুকায় বাথরুমে বসে আছি, বাথরুম থেকে বের হচ্ছি না, কোনোভাবে বের হচ্ছি না। আর আমি যে লোকগুলোকে বলছি ওই লোকগুলি আমাকে খুঁজতেছে। অনেকক্ষণ পরে ভালো করে বোরখার মুখটুক আটকে অন্য সাইডে এমন ভাবে বের হলাম যে আমি কাউকে কিছু বলিনি। আমি যে কোনো গাড়ি থেকে পলাইছি বা কিছু, আমি ওরকম কাউকে কিছু বুঝতে দিইনি। এরপর যখন ফেরিটা ঘাটে ভিড়লো, এরা তো খুঁজতেছে কোনোভাবে পাচ্ছে না। আমি গাড়িটাকেও দেখতেছি লুকা এক সাইডের থেকে ভিতরে। ওখান থেকে দেখি কি গাড়ি থেকে 3-4 জন বের হয়েছে, চান্দমাথা যে লোক উনিও বের হচ্ছে। পরে আমি তাড়াতাড়ি করে জোরে জোরে হাইটা আগা ফেরির মধ্যে যে খাবারের দোকানগুলো থাকে না, যে খাবার খায় হোটেল টোটেল, ওইখানের ভিতর ঢুকছি খুঁজে। ওইখানে ঢুকে আমি এক সাইডে গিয়ে এক পাশে যে দাঁড়া মানে এমন ভাবে ইয়ে করতেছি যে আমি দোকান থেকে কিছু কিনতেছি, যদি আমাকে কেউ না দেখে বা না ইয়ে করে। কারণ আমি তখন বুঝি যে আমার যে করেই হোক আমার এই জায়গাতে বাঁচতে হবে, এবং আমি এইখান থেকে বাঁচার পরে ওই স্বামী নামে যে পশুটা ছিল তার সাথে আমি আর কোনো ধরনের যোগাযোগ করব না, তার সাথে আমি আর কোনো ধরনের সম্পর্কেই রাখবো না। আমার নসিবে যা আছে তাই হবে। কারণ আমি তো বাচ্চাদের রাখার জন্য, আমার বুকে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমার 2টা সন্তানকে আমি অনেক কষ্ট করে পালছি। আজকে আমার সেই বাচ্চাদের আমি চোখেও দেখি না, জানিও না কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। শুধু অভাবের কারণে আমি তার সব ধরনের অত্যাচার, সব ধরনের কথা আমি মাইনা নিচ্ছিলাম। এরপরে যে ওর গাড়িটা নেমে গেছে, গাড়িটার থাকে না, অপেক্ষা করে না আমার একজনের জন্য আর 10টা মেয়ে ইয়া করবে, আর মানুষ যেহেতু ওখানে ভিড় হয়ে গেছে। এরপরে গিয়ে ওই গাড়িটা চলে গেল, আর আমি বসে রাখলাম যে এই ফেরিটা কখন আবার ওই পারে যাবে। ওখানে বসে থাকলাম যে কখন ঢাকার বাস আসবে। তখন আমি কি করলাম, বসে পর অনেকক্ষণ বসে থাকার পর দেখতেছি যে ঢাকা লেখা যে বাসগুলো, তখন আমি বললাম কি এই বাসটা কি ঢাকা যাবে? পরে বলতেছে কি হ্যাঁ এটা তো ঢাকা যাবে। পরে আমি না বলছি ভাই আমার ব্যাগটা হারায় গেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে কি ঢাকা নেওয়া যাবে? পরে বলতেছে কি দেখতেছো আমার হাতে কোনো ব্যাগ নেই বা কোনো টাকা পয়সার মতো কিছু নাই। পরে আচ্ছা যান উঠেন, যদি যাত্রী বেশি হয় আপনাকে দাঁড়া যেতে হবে। ঠিক আছে আমার কোনো সমস্যা, আমি দাঁড়াই যাব। তখন ওই বাসটাতে উঠলাম। ওই বাসটা যাত্রাবাড়িতে এসে নামলো। ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে আমার মার বাসায় চলে আসলাম, কারণ আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মার বাসায় মার বাসায় উদ্দেশ্য করে বের হয়েছে ঠিকই, মাঝ রাস্তা না কেন জানি মনে হয় আমার ফুপু শাশুড়ির কাছে যা বলি তো সে যদি আমার বাচ্চাগুলিকে আইনা দেয়, ওনার কাছে আবার যাওয়ার জন্য ইয়া করলাম। তারপর আমার মেজু ফুপু শাশুড়ির কাছে গেলাম, ওনার বাসায় কাজের মেয়ের মতো পড়ে আসি, ওনার পার্লারে কাজ করি, ওনার এটা করি সেটা করি, কিন্তু উনি কোনোভাবে আমার বাচ্চাই না দেয় না। উনিও দেখি আমাকে এটা ওইটা বলে, মানে বাজে ধরনের কথাই উনিও বলতেছে। ওখানে আমি 1 মাসের মতো কাছাকাছি ছিলাম। আমার আম্মার সাথে ফোনে কন্ট্যাক্ট করলাম, যোগাযোগ করলাম। তখন আমার আম্মুর কাছে একটা ফোন আসছে, ছোট একটা মোবাইল চালায়। আম্মু বললো কি তুই এখনো ওই বাড়ির আশা করিস? তোর মতো সন্তান আমার আর দরকার নেই, যদি পারিস ওই জামাইয়ের তালাক দেয় আসতে পারে আসবি, আর না আসলে নাই। তোর মতো মেয়ে আমার আর দরকার নেই। সেম আপনি যে কথাটা আমাকে বললেন না ভাইয়া, যে অন্যায় করে সেও অপরাধী, যে অন্যায় সহ্য করে সেও অপরাধী, আমার মা আমাকে সেম ওই কথাটাই বলছে। তারপর ফুপুর বাসায় ফুপুরে খালি বলি, তো ফুপুর পার্লারের একটা মেয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, আমি তাকে রান্না বান্না করে দিলাম। পার্লারের মেয়ের জন্মদিন, ওই মেয়ের বার্থডেতে আমি রান্না বান্না সব কাজ করলাম। ওই মেয়ের নাকি একটা হাতের আংটি ভাই হারায় গেছে, ওই আংটিটার জন্য আমার ফুপু শাশুড়ি এবং পার্লারের মেয়েরা মিললে আমাকে মারলো, যে আমি নাকি সে আংটি চুরি করছি। কিন্তু আমি তো ওইখানে পড়ে আছি শুধু আমার বাচ্চাটার জন্য। আমার যদি বাচ্চাগুলির আমার কাছে আইনা দেয়, ওই লোভে বা ওই বিনিময়ে, আমার স্বামীর লোভেও না, শুধু সন্তানদের লোভে আমি এখানে পড়ে থাকতাম। এরপরও আপনি হাজবেন্ডের কাছে ছিলেন এই ঘটনা? তাহলে ফুপুর কাছে ছিলাম। ফুপুর কাছে ছিলেন, আর ফুপুর বাসায় ছিলাম। তো একই তো কথা হলো। তাও না, সে তো ওইখানে আসেও না, তার সঙ্গে যোগাযোগও নেই, বা আমি যে তার ফুপুর বাসায় আছি সে এটা জানেও না। সে তো ওইখানে বাচ্চাদের নিয়েই নাই হয়ে গেছে, যে মেয়ের সাথে তার সম্পর্ক আছে সেই মেয়েকে নিয়ে সে অলরেডি সংসার করতেছে। পরে গিয়ে ওই মায়ের খাওয়ার পরে আর ওইখানে আর থাকিনি, চলে আসলাম। আয়সা বাবা মার কাছে বললাম যে ঠিক আছে আম্মু আমি ওনারে তালাক দিয়ে দিব। আম্মু বলছে আগে তুই তালাক দিয়ে। আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই। তুই কোথেকে দিবি, কিভাবে দিবি? আমি জানি না, আমি কি টাকা নিয়ে গাছ লাগা রাখছি? যোগাযোগই করবি না।
তারপরে গিয়ে কাজে অফিসে গিয়ে বললাম যে আমি এরকম ছাড়তে চাই, আমার কাছে কোনো টাকা টুকা নেই, কেমনে কি ছাড়া যায়। উনি বলছে আপনি 500 টাকাও যদি ম্যানেজ করে আনতে পারেন আমি এখান থেকে কাগজপত্র করে দিব। এরপরে আম্মুর থেকে যে আম্মু 500 টাকা দিল, 500 টাকা নিয়ে ওনারে যে তালাক দিলাম। আমার তালাক যাওয়ার আগে তালাক দিলেন? এটা 2011 সালের। 2011 সালে? 11 সালের। বিয়ে হয়েছিল কয় সালে? 2007-এ কাবিন হয়েছে, আমাকে 9 সালে বাচ্চা পেটে নেওয়া অবস্থা উঠা নিচ্ছে। ওকে, তারপর 11তে আমার তালাক হয়েছে। তালাক হওয়ার পরে ওনাদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমার কোনো কন্ট্যাক্ট নেই। এরপরে আমি আস্তে আস্তে মানে টেনশন, বাচ্চাদের জন্য টেনশন করতে করতে, আর ওই যে আমার মাথায় যে আঘাত পড়ছিল চোখে তো দেখি না, এক পর্যায়ে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলাম। তখনই আমি ব্রেন স্ট্রোক করি। স্ট্রোক করার পরে আমার অনেক কিছুই মনে নেই। তারপরে এইভাবে তখন এই আম্মুর সাথে থাকতাম, টুকটাক হাতের কাজ করতাম, থ্রিপিস না বিকচি টিকচি করতাম, মানে আমার মতো যে কাজ করতে পারে আমি সেই ধরনের কাজটা যে করতাম টুকটাক। করা অবস্থায় এক বাসায় কাপড় বিক্রি করতে যেতাম। কাপড় বিক্রি করতে যাওয়া অবস্থায় ওনারা অনেক বড় লোক ছিল, আর আমি হইছে অনেক ধরনের সুতার কাজ, ব্লক বাটির কাজ, সব ধরনের কাজ জানি। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে পার্লার ছিল, তাদের পার্লারের কাজটা আমি শিখে ফেলছিলাম। ওই বাসায় ওনাদের ব্যাগের সাথে আমার ব্যাগের সাথে মিল্লা যায়। তখন আমি যখন চলে আসি ওনাদের ব্যাগে টাকা ছিল আর আমার ব্যাগে ছিল কাপড় আর ছোট্ট একটা বাটন ফোন আমি চালাতাম। হয়তো বা তারা ওই আমার এই ভিডিওটা দেখবে, হয়তো সেটা শুনবে, সেই আপুরা, এদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ওনাদের টাকার ব্যাগ আমার কাছে চলে আসে আর আমার কাপড় ব্যাগ ওনাদের বাসায়। আমার ওই কাপড় ব্যাগে ছোট একটা ফোন ছিল, আমার বাটন ফোন। আচ্ছা। তো আমি যখন রিক্সাওয়ালাকে টাকা দিব তখন দিচ্ছি আমার ব্যাগে টাকা নেই, ওই টাকা ওনাদের টাকা, আমার ফোনও নেই, আমার টাকাও নেই। তখন আমি ওই টাকার দেখে অবাক হয়ে গেছি, এতগুলো টাকা তো আমি কখনো দেখিনি। তখন গিয়ে আমি কি করলাম, বাসায় নামলাম না, আমি আমার ওই নাম্বারে ফোন দিচ্ছি বারবার। ধরেন সারাদিন এরকম পার হয়েছে, সন্ধ্যার দিকে ফোন ধরতে। আমি বলতেছি কি এই ফোনটা যার কাছে, ওনাদের একটা ব্যাগ আমার কাছে। বলার পরে উনি বলতেছে আমাদের ব্যাগ তোমার কাছে, তুমি কে, আর এই ফোনটাই কিভাবে? আমি বলছি আপা আপনার বাসায় যে আমি নকশি খাতা বিক্রি করতেছিলাম, কাপড় দিতে গেছিলাম, তখন আমার এই ব্যাগটা গেছিল। বলছে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 2 বাসায় গেছিলাম, কাপড় কিনতে, বেড়াতে গেছিলাম, ওই ব্যাগটা তোমার কাছে, দেখি দিয়ে দাও তো। পরে উনি দ্বন্দ্ব হয়ে ওই লাইনে থাকা অবস্থা উনি বলছে কি তুমি কি জানো এই ব্যাগে কি আছে? পরে আমি বলছি আমি জানি, আমার এটার প্রতি কোনো লোভ নেই। কি ছিল? টাকা ছিল। কত টাকা ছিল? ভাইয়া জানি না, কিন্তু এত টাকা কখনো চোখে দেখিনি, অনেকগুলো টাকাই ছিল। তারপর তখন উনি বলছে তোমার এই টাকার প্রতি কোনো লোভ নেই? আমি বলছি না আপা, আমার এই টাকার প্রতি কোনো লোভ নেই। তখন উনি বললো কি তুমি আসো গুলশান আসতে পারবা এই ব্যাগটা নিয়ে? আমি গুলশান জীবনে যাইনি, আমি চিনি না। পরে উনি বললো যে ধানমন্ডিতে আসতে পারবা? আমি তাও চিনি না, আমি কখনো যাইনি এসব জায়গায়, আমি কি করে চিনবো? তখন উনি আমাকে বলছে ঠিক আছে আমি কোথায় আসবো? আমি বলছি আমি তালতলা চিনি। তখন আমাদের এলাকার ভূতের আড্ডা একটা আছে রেস্টুরেন্ট, উনি ওখানে আসতে বলছে। আমি ব্যাগটা নিয়ে ওখানে গেছি, যার পর উনি আমার দিকে তাকায় রয়েছে আর আমার ব্যাগটা দেখতেছে, আর উনি আমার ব্যাগটা নিয়েই আসতে আইসনে মাথায় হাত দেয়, বলতেছে কি যে তোর মতো মেয়ে আমি খুব কম দেখছি রে, কিরে বোন তোর এই টাকার প্রতি কোনো লোভ লাগে নেই? পর আমি কান্না করে বললাম কি যে আপা আমার জীবনের সবচেয়ে দামি সম্পত্তিতে আমি হারায় ফেলছি, আর এই টাকা দিয়ে আমি আর কি করব? আমার জীবনে যে ছেলে মেয়ে, আমার স্বামী, সংসার, সেটাই তো, এই টাকার জন্যই আমার জীবনটা আজকে এখানে। আমার বাবা মার টাকা ছিল না বলে আমি স্বামীর সংসার করতে পারিনি, যৌতুকের টাকা দিতে পারিনি, এটা আমার মূলত আমার অপরাধ ছিল। আমি গরিবের মেয়ে, আমার বাবা মা গরিব। তখন ওনারা খুব মায়া লাগছে আমার কথা শুনে, বলছে তুই এখান থেকে যে টাকা নিবি নিয়ে নিলে। বলছি না আপা আমার টাকা লাগবে না, যদি পারেন আমার একটা কাজ দিয়েন, আমি কাজ করব, আমার একটা কাজ দরকার, আমি যদি একটু চাকরি করতে পারতাম, আমি তো লেখাপড়া জানি। তখন উনি আমাকে কি কাজ দিল, ওনার বাচ্চাদের স্কুলে নেওয়া আসার একটা কাজ দিল। আচ্ছা। ওনার বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে মানতাম, কিন্তু ওনারা অনেক বড় লোক ছিল। এরপর একদিন ওনার বাচ্চারা অসুস্থ, একটা বাচ্চা অসুস্থ, ওনার ছেলে অপারেশন করবে, ছেলেটার অপারেশন করার সময় তাদের AB নেগেটিভ রক্তের গ্রুপ দরকার ছিল। ওই সময় ওই রক্তটা আমি দিই, আমি বলি যে আমি এই রক্তটা দিব। বলছে কি তোর কি রক্ত এটা? পরে আমি বললাম যে হ্যাঁ, আমার যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি শুনছি আমার এই রক্তের গ্রুপটা AB নেগেটিভ, আপনার AB নেগেটিভ রক্তের গ্রুপ। যেখানে ওনার বাচ্চার 3-4 ব্যাগ রক্ত লাগবে, সেখানে আমার 1 ব্যাগ আর 1 ব্যাগ ওনারা কিনে আনছে। এই 2 ব্যাগ দিয়ে ওনার বাচ্চাকে উনি ইয়ে করলো। তখন ওই যে রক্ত দিয়ে, আমি তো কখনো রক্ত দেই নাই, রক্ত দিয়ে তো সাথে সাথে উঠতে হয় না। আমি কি করছি, রক্ত দিয়ে উঠে পড়ছি না, আমার চশমাটা পড়ে গেছে, ভাঙে গেছিল একটা ফ্রেম।
তখন আমি অন্ধের মতো হাতা চশমা খুঁজতেছিলাম। তো ওই জিনিসটা ওই আপুটা ফলো করে বলতেছে কি, তুই কি চশমা ছাড়া চোখে দেখিস না? এরপরে গিয়ে আমি বলতেছি কি, আপা আমি তো চশমা ছাড়া চোখে দেখি না, আজকে 3 বছর ধরে আমার চোখের অবস্থা এরকম। পরে উনি না দেখে বলছে, তুই কোনো ডাক্তার দেখাইছিস? আমি তো ডাক্তার দেখাইছি, ডাক্তাররা আমাকে অপারেশন করতে বলছে আর কি যেন পরীক্ষা করতে বলছে, করিনি টাকার জন্য। তখন উনি সাথে সাথে ওনার ড্রাইভারকে ডাক দিল আর ওনার ম্যানেজারকে ডাক দিল। আমাকে ওইখানে সাথে সাথে ওই মুহূর্তে আমাকে ওইখান থেকে জুস টুস খাওয়ায়া পানি টানি খাওয়া আমাকে নিয়ে গেল ডাক্তারখানে। নিয়ে যাওয়ার পরে ওখানে আমি আমার চোখ পরীক্ষা করে কি ধরনের পরীক্ষা, অনেক ধরনের পরীক্ষা টরীক্ষা করার পরে বললো যে ওর যদি ইমিডিয়েটলি যদি ওই অপারেশন না করে ও আর কোনোদিন চোখে দেখতে পাবে না। আর ওর চোখে রক্ত জমাট হয়ে একটা পুঁজ তৈরি হয়েছে, একটা ইনফেকশন হয়ে গেছে ওর কর্নিয়াতে। তখন ওই মুহূর্তে আপারা আমাকে ডাক্তার দেখায় সবকিছু কমপ্লিট করে আমাকে পাসপোর্ট বানায় আমাকে চেন্নাইতে ডাক্তার দেখাবে, চেন্নাই থেকে। এরপরে কি করছে, ওনারা আমার সবকিছু করা শেষ, অপারেশন করা শেষ, ওনারা আমাকে খুশি হয়ে জায়গা কিনে দিবে। আচ্ছা, ওনারা আমাকে একটু জায়গা কিনে দিবে, যাতে বাড়িতে আপনি আছেন আর কি। হ্যাঁ, ওরা আপনাকে একটা জায়গা কিনে দিবে। হ্যাঁ, ওরা আমাকে একটা জায়গা দান করলো। আমার চোখের অপারেশন করা শেষ দিয়ে ওরা আমার একটা জায়গা কোথায় এটা দান করলো? এটা হচ্ছে ড্যামরা ইস্ট হেডকোয়ার্টার দিকে। আচ্ছা, কতটুকু জায়গা? 2 কাঠা। 2 কাঠা। আচ্ছা, আপনাকে একদম আপনার নামে লিখে দিয়েছে? সম্পূর্ণ আমার নামে লিখে কাগজপত্র করে দিয়েছে, দান করছে এটা আমাকে ওনারা। ওকে। আমার হিস্ট্রিশন দান করার পরে তো ওনারা আমাকে আর খুশি আর কিছু টাকা দিচ্ছিল, আর 2 লাখ টাকার মতো ওনারা আমাকে টাকা দিচ্ছিল, এটা দিয়ে তুই কিছু করিস, পড়াশোনা কর বা কিছু কর। ওনারা দেশের বাইরে সবাই চলে গেছে, আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, তারা চলে যাবে। ওনারা দেশের বাইরে চলে গেছে, যাওয়ার আগে আপনাকে হ্যাঁ এটা খুশি হয়ে দিয়ে গেছে। তো আমি ওই মুহূর্তে না ভাবছি কি, যেহেতু আমি লেখাপড়া জানি না, আমার 2টা বাচ্চা আছে, আমি ওই টাকাটা দিয়ে, যেহেতু আমার বাবা মাও খুব গরিব, ভাই বিয়ে করছে, ভাইয়ের মতো থাকে, যার মতো শেষে থাকে, আমি ওই টাকাটাকে বিদেশ যাওয়ার জন্য, তখন বিদেশে লোক নিতেছে বাসা বাড়ির কাজে বা কোনো ইয়াতে, বিদেশে চলে যাবো, ভবিষ্যতে টাকা পয়সা জমিয়ে এই জমিটার উপরে বাড়িটারি করবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন জীবন গল্প, ব্রট ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সবার জন্য যে কথাটি বলতে চাই, ডিজিটাল হাইটেক স্মার্ট এডুকেশনের প্রাণকেন্দ্র ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাচ্ছেন নর্থ আমেরিকান শিক্ষা ব্যবস্থা। ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টেট অব দ্য আর্ট ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, টিউটোরিয়াল বেসড এডুকেশন, ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, বিদেশি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, লাইব্রেরি, সুবিশাল লাউঞ্জ এবং ইনডোর গেমসের ব্যবস্থা। BBA, CSE, EEE, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, ইংলিশ, LLB, ফিল্ম অ্যান্ড টিভি, MBA, EMBA তে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন। প্লট খ 201/1 প্রগতি সরণি, ঢাকা। ফোন করুন 01707-070-280 অথবা 01707-070-281 অথবা 01707-070-283 এই নম্বরে। এছাড়া আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.cub.edu.bd এই অ্যাড্রেসে। আর যেটা আমরা বলি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, ব্রট ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও গল্পে ফিরছি। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, ব্রট ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my Stage of Reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, ব্রট ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন জীবন গল্প, ব্রট ইউ বাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সবার জন্য যে কথাটি বলতে চাই, ডিজিটাল হাইটেক স্মার্ট এডুকেশনের প্রাণকেন্দ্র ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাচ্ছেন নর্থ আমেরিকান শিক্ষা ব্যবস্থা। ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টেট অব দ্য আর্ট ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, টিউটোরিয়াল বেসড এডুকেশন,
ইন্টারনেট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, বিদেশি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি, লাইব্রেরি, সুবিশাল লাউঞ্জ এবং ইনডোর গেমসের ব্যবস্থা। বিবিএ, সিএসসি, ট্রিপল ই, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, ইংলিশ, এলএলবি, ফিল্ম অ্যান্ড টিভি, এমবিএ, ইএমবিএ তে ভর্তির বিষয়ে যোগাযোগ করুন। প্লট খ 201/1, প্রগতি সরণি, ঢাকা। ফোন করুন 01707-070-280 অথবা 01707-070-281 অথবা 01707-070-283 এই নম্বরে। এছাড়া আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.cub.edu.bd এই অ্যাড্রেসে। আর যেটা আমরা বলি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। আমরা আবারও ফিরে যাচ্ছি আলাপনে। তখন বিদেশে গেলাম, এক দালাল ধরলাম, উনি আমার থেকে 1.5 লাখ টাকা নিল। এটা মহিলা দালাল ছিল, উনি বিদেশি লোক পাঠায়। উনি আমাকে কাজে দিল কি, হাসপাতালে ক্লিনারের কাজের কথা বলে উনি আমাকে সব কাগজপত্র করতে। আমি হাসপাতালে ক্লিনার হয়ে কাজে যাই, দুবাইতে পাঠাবে। সেখানে গিয়ে আমার সাথে আরেক ঘটে, আমার নসিবটাই এরকম। ওখানে যাওয়ার পরে আমি একটা ভার ডান্সারে পড়ি, ভার ক্লাবে। ওখানে যে মেন ভার ক্লাবের যে ম্যানেজার থাকে, ও আমার ভাইয়াকে আগে থেকেই চিনতো, আমার ভাইয়ের বন্ধু ছিল। আচ্ছা, আমার ভাইয়াকে চিনতো, জানতো। উনি আমাকে এয়ারপোর্ট থেকে বলতেছে, তুমি অমুকের বোন না? আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে যে তুমি আমাকে চিনো? আমি বলছি না, আপনার কথা আমার ভালো করে মনে নেই। বলছি তোমার না বিয়ে হয়েছিল, এরকম এরকম হয়েছিল? আমি বলি হ্যাঁ আমার হয়েছিল এরকম, কিন্তু এখন তো সেটা নাই। বলছি তুমি এখানে আসছো কেন? উনি আমাকে ডিটেলস পরে বলেছে আমি একটা ভার ক্লাবে আসছি। তখন আমি তার হাত পা ধরে কান্না করতেছি, ভাই আমি তো এই কাজে আসিনি, আমি তো অন্য কাজে আসছি। বলছে আল্লাহ, তুমি এ কথা আগে জানতা না? বলছে না। তখন উনি কি করলো, ওইখানের একটা মেয়ে ছিল ডান্সার, ওই আপুদের 2টা আপুকে বললো যে দেখ ও কিন্তু যাই না আসে নাই, মালিকের বউ কিন্তু অনেক মারবো, ও জন্য ক্লাবে না যেতে পারে বা করে, ওটা ব্যবস্থা করিস। স্টেজে উঠতে হবে। এখন আমি স্টেজে উঠবো না, আমি কান্নাকাটি করতেছি। আর আমি সেরকম পোশাক নিই না, আমি তো হাসপাতালের চাকরির জন্য 3 পিস নিচ্ছি আমার। আর ওখানে হয়েছে লেহেঙ্গা, স্কার্ট টিস্কার্ট পরে নাচতে হয়, সেটা আমি তো নিইনি। তখন ওই মালিকের বউকে বলে কি ওরে উঠায় না, যে টাকা লাগে আমি দিব, ওকে রাখেন। তো উনি বলছে কি না আমি করে ধুয়ে পানি খাবো। বলছে না আমি দিব ভাই। বলার পরে বলছে ঠিক আছে। তো 2 দিন আমি ভালোই ছিলাম, কিছু করে না। 2 দিন পর ও টাকা দেয় না, এখন আমাকে মারধর করতেছে, উঠাবে। ও আমার সাথে কি বড় বেমানিটা করছে। আর মানুষকে বিশ্বাস করে যে প্রতারণা করে, যেটা আমার মতো আর কেউ যেন না করে। আমি ওখানে যাই, ওই আপুগুলো আমাকে বলে যে দেখো তোমার তো এখানে আসতো, তুমি এক কাজ করো, 3 মাসের ব্যাপারই তো, এখানে শুধু নাচতেই হয়, খারাপ কিছু না, তুমি শুধু ডান্স করো। এখানে ডান্স করলে তুমি তোমার একটা পারিশ্রমের যে একটা ফল, এটা নিয়ে যেতে পারো। এখানে তোমার অনুমতি ছাড়া কোনো খারাপ কাজ হবে না। দুবাইতে এরকম কোনো নিয়ম নেই। কিন্তু আমি বুঝি নাই ভাইয়া, আমাকে যে আমার স্বামী যেটা বলছে আমি সেটা, উনি বলছে কি এখানে নাচলেই তুমি খারাপই তৈব। আমি ওই জিনিসটাই ধরে নিচ্ছি যে আমি তো একবার তো অনেক কিছু দেখে আসছি খারাপ জগতের, আমি তো আর কোনো কিছু করতে চাই না। বা আমি তো আমার নিজের দেহটাকে বিক্রি করা ছাড়া সবকিছুই করছি, জীবন অনেক ধরনের মোকাবেলা করে আসছি। আমি আর কিছু করতে চাই না, আমি একটু সৎভাবে বাঁচতে চাই, সেটা পরিশ্রম করে 1 টাকা হইলে আমি নিয়ে খাবো। তখন আমি না ওর হাতে পায়ে জড়া ধরলাম যে ভাইয়া আমাকে এখান থেকে পাঠা দেওয়ার ব্যবস্থা করেন না, আমার বাবা মার কাছে আমার 2 কাঠা জায়গা আছে, আমি সেটা বিক্রি করে আপনাকে টাকা দিব দরকার হয়। এই কথাটা আমি ওকে নিজে থেকেই বললাম যে আমার 2 কাঠা জায়গা আছে, আমি বিক্রি করে দরকার আপনাকে টাকা দিব। তখন ও চুপচাপ থেকে তারপর দিন আমাকে বলতেছে তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তোমাকে আমার বিয়ে করতে হবে, আমাকে যদি তুমি বিয়ে না করো তাহলে তুমি এখান থেকে বাঁচতে পারবে না। তো এইভাবে ফুসলায় আপনাকে বিয়ে করে। হ্যাঁ, ও যখন ওইখানে বলছে আর আমি তো ওইখানে অসহায়ের মতন, তখন আমি না আমার মার সাথে এই কথা বলতে, আমার তো ফোন নাই, ওরে বললাম যে আমার মার সাথে একবার কথা বলতে দেন না, কেউ আমার মার সাথে যোগাযোগ করতে দিল না। আমি একটা জিনিস সংক্ষিপ্ত করে ফেলতেছি এখন, কারণ আমি জানি আপনার গল্পটা কোন দিকে যাবে। আমি খুব শর্ট করে নিয়ে আসি, যাতে আমাদের দর্শকরা যারা এতক্ষণ ধরে দেখছেন বা শুনছেন তাদের একটু প্রেসাইজ করতে সুবিধা হবে। এই লোকটাকে আপনি বিয়ে করেছেন, শুধু বিয়ে না, আপনি বিয়ে করার পরে দেশে চলে এসছেন এবং এই লোকটার ঔরসজাত একটা বাচ্চা এখন আপনার আছে, যে বাচ্চার বয়স কত? বাবুটার ফেব্রুয়ারি 14 তারিখে আসলে 2 বছর হবে। আপনি এই লোকটাকে বিয়ে করে দেশে আসছেন, সে কি আর দেশে আসছিল? ওনাকে যখন আমি দুবাইতে বিয়ে করি, উনি দুবাই নিয়মে বিয়ে করার পরে আমাকে বাংলাদেশে পাঠা দেয়, এবং আমি বাংলাদেশে চলে আসার পরে আমার বাবা মা বলছিল যে এই লোকটা ভালো হবে না, খারাপ হবে। তখন আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে, এবং অন্য জায়গায় যেখানে বিয়ে ঠিক করছে সেই ছেলেটা আনম্যারিডই ছিল। আমার প্রথম বিয়ে এবং আমার যে আপনি কনসিভ আপনি জানতেন যে আপনি কনসিভ করেছেন? তখন আপনি জানেন ছিল না, তখন আমার কোনো বাচ্চা পেটে ছিল না। বাংলাদেশে এসেছে, আপনার বাবা মার সঙ্গে বিদেশ স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, যা শুধু বিয়ে করছে ওই পর্যন্ত। কি
ওই তো এরপরে বললাম বাংলাদেশে এসছে, হ্যাঁ, আপনার সঙ্গে বাংলাদেশে- কিছুদিনের জন্য ছিল, সংসার না, করেছে। উনি আমাকে একা পাঠা দিছিল। তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো, মানে ও আসছে কিছুদিনের জন্য ছিল? হ্যাঁ, উনি কিছু দিন আসতে এসে আমাকে এখানে ধর্মের কাগজে কলমে বিয়ে করলো। ওর ফ্যামিলির সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ওর ওর বাবা মা ফ্যামিলির সাথে যোগাযোগ আছে? ওর বাবা মা সবাই আমাকে নিছিল এবং ওর হ্যাঁ। বাবা মার আগের বিয়ের কথাটা জানে না। পরবর্তীতে জেনেছে? পরবর্তীকাল তারা নাকি শোনা শুনছে, কিন্তু এটা আমার হাজবেন্ড কখনো ফেস্ট করে নাই। ফেস করে নাই? এটা সম্পূর্ণ সে গোপন আপনার এখন রাখছে। বাচ্চা আছে, আপনার হাজবেন্ডের সাথে আপনার যোগাযোগ আছে? উনি আমার বাচ্চাকে 3 মাসে পেটে রেখে বাইরে চলে গেছে। আমার দেখেও হাতে- নাই কখনো? না আজ পর্যন্ত দেখে নাই? না, আমার গয়নাগাটি লাস্ট আমার- পর্যন্ত যে যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে তখন কি বলে আপনার হাজবেন্ড? উনি লাস্ট কবে যোগাযোগ হয়েছে? আমার বাবু যখন মানে 3 মাসে পেটে রেখে গেছে, বাবুটা যেদিন ডেলিভারি হবে হুম। তার একদিন আগে আমার ম্যারেজ ডে, মানে 13 তারিখে আমার ম্যারেজ ডে দিন উনি 7 ফোন দিচ্ছিল। কথা হয়েছে যেদিন আমার ছেলেটা হয়েছে ঠিক সেই দিনই। তার মানে আপনাদের ডিভোর্স হয়নি এখন পর্যন্ত? না। তাহলে এই ভদ্রলোক সম্পর্কে আমি ইনডিটেল কোনো কিছু আনতে চাচ্ছি না, যেহেতু আপনি এখনো তার ওয়াইফ। তো এই গল্পটা আপনি এখন বললেন, আপনার কি ভরণ পোষণ সে দেয়? সে আমাকে কোনো ধরনের সাহায্য, টাকা পয়সাও দিচ্ছে না এবং আমার বাচ্চার কোনো দায়িত্বও নিচ্ছে না। আপনি কোনো মামলা করেছেন তার এগেনস্টে? না, আমি তার সাথে সংসার করতে চাই, তার সাথে আমি সংসার করতে চাইছি বিধায় কোনো কিছু করি নাই। কিন্তু আচ্ছা। তাকে আমি অনেক ধরনের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, ফোন দিচ্ছি। উনি ডাইরেক্ট বলে কি, তুই কি তোর বাপের কাছে ফোন দিচ্ছিস, আমি কি তোর বাপ লাগি? উনি আপনাকে চায় না, বলে দিয়েছে চায় না, ডিভোর্স চায় দিবে না। না? ডিভোর্সও দিবে না। আচ্ছা, তাইলে আপনি এখন কি অবস্থায় আছেন, কি করেন আপনি? আমার এই ছেলেটাকে আমি 3 মাসে পেটে নিয়ে আমি মানুষের বাসা, আমার বাবা মা আমাকে মাইনা নেন না, আমি তো একা বিয়ে করছি, তাকে এই জন্য মেনে নেয় না? মেনে নেয় না। তো আপনি এখন মানুষের বাসায় কাজ করেন, 3 মানুষের মাসে বাসায় পেটে কাজ নিয়ে করি। আপনার বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসায় থাকেন? হ্যাঁ, আচ্ছা, আমি যে কাজ করি কেউ আমাকে কাজেও রাখতে চায় না। আমার চেহারা, আমি মুখ ঢেকে কাজ এক্স্যাক্টলি করি। এক্স্যাক্টলি আপনি মুখ ঢেকে কাজ করেন, এবং আপনাকে আমি বলেছিলাম যখন আমি ভিডিওটা করি শুরুতে, যে 1 বছর ধরে আমি আপনাকে ঘুরিয়েছি এই গল্পটা প্রচার করার আগে। হ্যাঁ, প্রত্যেকটা অক্তের নামাজে আমি শুধু একটা কথাই বলি যে আল্লাহ যেন আমার আর আমার ছেলে, হ্যাঁ, আমি আল্লাহ তো 6 দিন, 7 সবকিছু দিনও দিতে না পারে, তো খেয়ে আল্লাহর কাছে ছিলাম। আপনি ভালো জিনিস চাবেন, আপনি কেন খারাপ জিনিস চান? ভাই, ভালো জিনিস তো অনেক চাইছি। ধৈর্য ধারণ করেন, আসলে- পুরো লাইফটাই একটা এক্সাম, ধৈর্য ধারণ করেন। শোনেন, আপনি আজকে এই গল্পটা বললেন, আমি জানি আপনি মানুষের কাছে সাহায্য প্রার্থী এই অর্থে যে আপনার একটা ব্যবস্থা হোক, কাজের ব্যবস্থা হোক, আপনার ছেলেটার একটা ভবিষ্যৎ নিশ্চিত হোক, এই অর্থে আপনার সঙ্গে যোগাযোগ করার রাস্তা আমি ওপেন করে দিব, যে কেউ চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিন্তু আপনি যে কারণে মানুষের বাসায় যান না কাজ করতে বা কাজে নেয় না, ঠিক একই সমস্যা কিন্তু এখানেও তৈরি হবে। আপনি কি বুঝতে পারছেন আমার হ্যাঁ, কথাটা? আপনি আমাকে এটা বলছিলেন বলছি না, 1 এখানে বছর ধরে আমি আপনাকে বলছি। 1.5 বছরের প্রায়। হ্যাঁ, আমি বলছি আমার কিন্তু। বাবুকে 3 মাসের থেকে শুরু করে আমি আপনাদের এখানে অনেক ফোন দিছি, অনেক যোগাযোগ করছি, কোনোভাবে না। তারপর বাবুকে 5 মাসে 6 মাসে নিয়ে আমি এখানে ডাইরেক্ট আসছিলাম এই অফিসে। রাইট, আমি সেটাই বলতেছি যে সেই সমস্যাটা এখানেও তৈরি হবে। তারপরেও কি আপনি আপনার ফোন নাম্বার দিতে চাচ্ছেন যোগাযোগ করার জন্য? আমি কেন দিতে চাচ্ছি ভাই, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার কোনোভাবে উপায় নেই। আমার বাচ্চাটাকে নিয়ে আপনারা কিন্তু জানেন আমি ফাঁসি দিতে গেছিলাম আমার ছেলেটাকে নিয়ে অভাবের কারণে। আমার ছেলেটা দুধ খেতে পারে না, আমার ছেলেটা দুধের জন্য কান্না করে, আমি ওর দুধ কিনা খাওয়াইতে পারি না, আমি ওর ভাতের মার খাওয়াই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি সবকিছু আপনাদের কাছে ওপেন করেছি। আমার 2টা সন্তান আমি হারাইছি, আমি এই বাচ্চাটাকে নিয়ে এই বাঁচতে চাই। গল্পটা অনেক কিছু শেখার আছে এই গল্প থেকে, যে একজন নারীর যদি শক্ত ভিত্তি তার পায়ের নিচে না থাকে, আমি এই ধরনের গল্প আপনাদের সামনে বহুবার উপস্থাপন করেছি, বহুবার, যে শক্ত ভিত্তি যদি তার পায়ের নিচে না থাকে, অর্থনৈতিক ভিত্তি যদি শক্তি না হয়, ডিসিশন নেবার ক্ষমতা যদি তার না থাকে, তাহলে একটা নারীর জীবন কতটা বিষে ভরা হতে পারে, সামাজিকভাবে সে কতটা পশ্চাৎপদ অবস্থার মধ্যে থাকতে পারে, সেটা হচ্ছে বাস্তব উদাহরণ। আরেকটি মানবিকতার জায়গা আছে আজকের এই জীবন গল্পে। আপনার এই মানুষটির সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে, সে যেখানে কাজ করতে যাবে চেহারাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে অনেক মানবিকতার উদাহরণ দেখেছি। আমি চাই আমাদের এই বোনটির একটা ব্যবস্থা হোক। যে করতে পারবেন, যিনি করতে পারবেন, তার জন্য আমার অফুরন্ত দোয়া থাকবে। আমি নাম্বারটি ওপেন করে দিচ্ছি, বাট আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট হচ্ছে, মানুষের পরিচয় দিয়েন, অ্যাটলিস্ট অমানুষের পরিচয় দিয়েন না, সাহায্য যদি করতে না পারেন। আমি এখানে পুরো গল্পেই, প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক বিষয়গুলো বিস্তারিত আনার প্রয়োজনও মনে করিনি, কারণ আমি জানি ওর জীবনের যে উপাখ্যান, সেটা ঘন্টার পর ঘন্টা চলতে পারে। সবকিছুর একটা ধৈর্য শক্তি আছে। যারা এই অনুষ্ঠানটি দেখছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, বা যারা শুনবেন রেডিওতে ঘন্টা 2-1 মতো, তাদেরও একটা ধৈর্যের ব্যাপার আছে। আমি শুধু আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আমার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি এই বোনটির একটা কর্মসংস্থান হয়ে যায় বা একটা স্বাভাবিক জীবনে সে যেতে পারে, সেটা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া হবে। এবং একই সাথে যারা কিছুই করতে পারবে না, দোয়া করবেন ওর জন্য। এবং যদি শেখার কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই বলবো যে পায়ের নিচে মাটি শক্ত না করে কোনোভাবেই এমন কোনো সম্পর্কে জড়ানো উচিত না, বা কাউকে ইন্সপায়ারও করা উচিত না, যে যাতে করে তার জীবনটা দুর্বিষহ হতে পারে। আমি শেষ একটা প্রশ্ন করব, তারপরে হলো আপনাকে আমি আপনার যোগাযোগ নাম্বারটা এখানে দিতে বলবো, যে নাম্বারে
যদি কেউ সাহায্য করতে চায় সে যেন যোগাযোগ করতে পারে, এবং সেটা আপনি স্বেচ্ছায় করছেন, সমস্ত কিছু জেনে শুনে করছেন। আপনি আমাকে বলেন, আপনার তো 2 কাঠা জমি আছে, আপনি চাইলে ওটা বিক্রি করে দিয়ে তো একটা কিছু করতে পারতেন, কেন করেননি? ভাইয়া ওটা এমন ভাবে যারা আমাকে দিচ্ছে আমি বিক্রি করতে পারবো না। এভাবে দেয়া আছে? হ্যাঁ এভাবে দেওয়া আছে। নাহলে তো আমি ওইটা বিক্রি করলে আপনার 3 লাখ করে 12 লাখ করে কাঠা হইলে আমি 2 কাঠা বিক্রি করলে হয়তো নিচের পক্ষে 4 লাখ বা 5 লাখ টাকা হয়তো বা পাবো, কিন্তু এটা এমন ভাবে তারা দিচ্ছে আমি বিক্রি করতে পারবো না। আচ্ছা, আমি নাম্বারটি দেওয়ার আগে আপনাকে আবারও সতর্ক করছি, এই নাম্বারটি দেওয়ার ফলে কোনো লিসনারের সঙ্গে, কোনো ভিউয়ার্সের সঙ্গে যে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্কে জড়ানো, যে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু তৈরি হওয়া বা কোনো ধরনের কোনো কিছু যেটা আপনার জীবনের জন্য দুর্বিষহ হতে পারে, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণই আপনার। এ বিষয়ে ঢাকা এফএম বা আমি আরজি কিবরিয়া কোনো ধরনের দায় নিব না। এটা জেনে শুনে আপনি নাম্বারটা দিচ্ছেন। কার সঙ্গে আপনি কথা বলবেন, কার সঙ্গে আপনি সম্পর্কে জড়াবেন, কার সঙ্গে আপনার কি হবে না হবে, সমস্ত কিছু আপনার। এখানে আমাদের কোনো দায় নেই। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ সেটা বুঝতে পারছি। জেনে শুনে আপনি দিচ্ছেন। আপনার যদি ভালো হয় সেটাও আপনার, যদি মন্দ হয় সেটাও আপনার। ঠিক আমি আছে? এখানে সবার কাছে শুধু একটা কথাই বলবো, আমার জীবনে প্রথম যেটা হয়েছে আমার বাবা আমার ভুলের কারণে, অভাবের কারণে আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে। রাইট। এটা হয়েছে আমার তরফ থেকে কথা। আমার মতো জেসমিন যারা সবার ঘরে জন্ম হয়েছে, যারা গরিব ফ্যামিলি, বিশেষ করে এদের বাবা মা যদি রিক্সাও চালায় ভাত খাওয়া সন্তানকে যেন অল্প বয়সে বিয়ে না দেয়, এটা থাকবে। আর এখান থেকে আমি কি পাবো আমি সেটা জানি না, মানে চেয়ারের কারণে একটা বড় লোকের ঘরে দিয়ে দেয়, এটাও যেন না করে। কিন্তু বলেন, আপনি আপনার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি বলেন প্লিজ। এটা কি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে ফোন নাম্বারগুলো? আমরা কিন্তু চেক করিনি। হ্যাঁ বলেন। আমার নামে বলেন। 01945887880। আচ্ছা, আরেকটা আরেকটা হয়েছে 013007385। আচ্ছা, আপনি যে 2টো নাম্বার দিলেন এই 2টো নাম্বারে কি বিকাশ করা আছে বা নগদ করা আছে? আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বারবারই আপনাদেরকে বলি, এই 2টো নাম্বার আসলে ওর যতটা আর্থিক সাহায্য দরকার তার চেয়ে বেশি দরকার ওর একটা কর্মসংস্থানের, তার চেয়ে বেশি দরকার ওর সন্তানের সিকিউরিটি। আমি ইন্সপায়ার করব যে ওর অন্তত এই জায়গাটা আপনারা এনশিওর করেন। আপনারা খেয়াল রাখবেন যে এই গল্পটা আসলে মানুষ বলে যে কাঙ্ক্ষিতভাবে চেহারা চায়। আমি বহুবার ওকে 1 বছর 1.5 বছর এখানে নিয়ে আসছি, ও আমাকে ঘুরে ফিরে একটা কথাই বলছে, ভাইয়া মানুষের সৌন্দর্য নাকি মানুষের জন্য পজিটিভ, আমার জন্য সৌন্দর্যটাই অনেক বেশি নেগেটিভ হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে চলেন, ওর জন্য আমরা যদি পারি ওর একটা কাজের ব্যবস্থা করি, ওর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি, এবং যে যেভাবে পারেন ওর পাশে দাঁড়ান। আমরা চাই ওর সন্তানের একটা ভবিষ্যৎ হোক। আমি আমার জায়গা থেকে আপনার গল্পটা 1.5 বছর ধরে আপনাকে ঘুরিয়ে প্রত্যেকবারই আপনাকে আমি ইন্সপায়ার করেছি গল্পটা না বলার জন্য। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, আপনি আমাকে অনেকবার না ফিরাই করেছেন। দিছি। আর আমি বারবারই আপনার কাছে এই কারণে আসছি, আমার চলার মতো কোনো পথ নেই। আর আমি কোথা থেকে আমি আর কোথায় আমি আপনার গল্পটা এই জন্যই প্রচার করলাম যাতে করে এই গল্পের শিক্ষণীয় বিষয়গুলো নিতে পারে। কারণ আমি জানি গ্রামের মানুষ থেকে শুরু করে সবাই আমার এই অনুষ্ঠানগুলো দেখে, সব শ্রেণীর মানুষগুলো দেখে। আপনি যে কথাগুলো লাস্টে বলছেন না, যে সামর্থ্য যতটুকু অতটুকুই যাওয়া উচিত, এটাই হচ্ছে এই গল্পের সবচেয়ে গরিবের বড়। দেওয়া ভালো, কিন্তু গরিবের কাছেই যেন যায় যাওয়া সম্পর্কের ভালো, জায়গা কিন্তু থেকে। কোনো বড় লোকের কাছে। আর একটা মেয়ে যদি কম শিক্ষিত হয় তাকে কম শিক্ষিত ছেলের কাছেই বিয়ে দেওয়া ভালো। কোনো শিক্ষিত ছেলের কাছে দিবে সে খুঁটা দিবে। হাতে গোনা কয়েকজন দেখা যায় আল্লাহ দুনিয়ায় ভালো থাকে, যেমন যাদের ম্যাক্সিমাম সিনারিওটাই এরকম। হ্যাঁ, যাদের মধ্যে যারা আমাকে হেল্প করছে তারা ভালো ছিল, বা আমি কাউকে বিশ্বাস করে গেছি এটা আমার ভুল ছিল, বা আমি যেখানে কাজ করতে যাই কেউ আমাকে কাজে নেয় না, কাজের আগে বলে কি তোমাকে কি কাজে নিব, দেখা গেছে আমার স্বামী বা আমার ছেলে তোমার সাথে, তখন আমার মুখ ঢেকে কাজ করতে হচ্ছে। আমি সর্বক্ষণ এইভাবে ঢেকে কাজ করি আর বাচ্চাটাকে কোলে নিয়ে। এমনও দিন যায় আমার ছেলেটা যখন ছোট, আপনি দেখছেন আমি যখন আপনার এখানে আসছিলাম, আমি এক বাসাতে কাজ করে ভিজা শরীর নিয়ে আপনার কাছে আসছিলাম শুধু বোরখাটা গায়ে দিয়ে। আপনার বাচ্চাকে একটা তসবি দিছিলেন, আমার ছেলেটা তসবি নিয়ে গেছিল। আচ্ছা, আমার বাচ্চাটাকে রেখে আমি যখন কাপড় ধুই, আমার ছেলেটা আমার সাথে যে বাথরুমে বসে কাপড় ধোয়। প্রিয় শ্রোতা এবং দর্শক, এই ঠান্ডার কাজের জন্য আমার বাচ্চাটা মেডিকেলে ভর্তি ছিল। একবার আমি দোকান থেকে 2 টাকা 5 টাকা তুলে আমার বাচ্চাটাকে চিকিৎসা করছি। আমি জানি আপনি গল্পগুলো আমাকে বলেছেন। আমি তো বললাম এখানে যে আপনার গল্পের যে উপাখ্যান সেটা যদি আমি ঘন্টার পর ঘন্টা মানুষকে শোনাই। আমার এই নুসপাপ দুধের শিশু বাচ্চা নিয়ে আমি ফাঁসি দিয়ে যখন মরতে গেছিলাম, আমার ছেলেটা বাথরুম করে দিছিল। আর সেদিন থেকে আমি ওয়াদা করছি, আমার যদি কোনোদিন কারো কাছে ভিক্ষা থাল নিয়েও দাঁড়াইতে হয়, আমি আমার ছেলের জন্য আমি মানুষের দরজায় ভিক্ষা থাল নিয়ে দাঁড়াবো। কিন্তু আল্লাহ পাক যেন কোনো কারণে আমার এই রশিটাকে ছিঁড়া দেয়। তখন আমি অনেক কষ্ট, আমার পার নিচে যে টুটা ছিল সেটাও পড়ে গেছিল। আর মৃত্যু যে কত ভয়ানক হয় আমি সেই দিন দেখছি। এর আগের কথা আমার মনে নেই, কিন্তু চোখের সামনে আমার অতটুক 6 মাসের বাচ্চা পায়খানা করে দিছিল। কি করছিলেন আপনি? ওরও ঝুলাই ফেলছিলেন একসাথে একই রশিতে। যদি না দিতাম সেদিন দুইজনেই মারা যেতাম। জানতে চাই না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শেষ করছি।
ভালো কিছু হোক। এই অনুষ্ঠানের অনেক বড় শক্তি আমি আছে, অনেক অনেক ধরনের ভালো হাতের কাজ কিছু, জানি। অনেক ভালো। আপনি হাতের কাজ জানেন? হ্যাঁ, কি ধরনের হাতের কাজ জানেন? আমি সেলাইয়ের কাজ জানি, কাঠচুটির কাজ জানি, কিন্তু আমার কোনো সামর্থ্য নেই। আমি একটা মেশিনও কিনতে পারি না। আমি আজকে কয়েক মাসের, আমার 6 মাসের ঘরবার টাকা জোগাড় হয়েছে এই লকডাউনের জন্য। আমি কোথাও কাজ করতে পারি না দেখে আমার ঘরবার টাকাও দিতে পারি না। যতটুক টুকটাক ছিল সেগুলো আমার এখন আপনার একটা নেই। ব্যবস্থা নিশ্চয়ই হবে। ভালো থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা। ওর ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা অবশ্যই বিশ্বাস করি এই বোনটির ভাগ্য পরিবর্তন হবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জীবন গল্প brought to you by Canadian University of Bangladesh. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.